হ্যালো, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটা কোরিয়ান ড্রামার গল্প নিয়ে এসেছি। এই ড্রামাটির নাম হলো মিস্টার প্লাঙ্কটন। আচ্ছা, কেমন হবে বলুন তো? ৩ বছর আগে যার সঙ্গে আপনার সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, সেই মানুষটি হঠাৎ করেই আপনার জীবনে আবার ফিরে এলো। কিন্তু আপনি জানতে পারলেন সেই মানুষটি আর মাত্র ৩ মাস বাঁচবে। তখন সেই মানুষটিকে আপনি যতই ঘৃণা করেন না কেন, তার প্রতি কি নতুন করে আপনার আবার মায়া জন্মাবে না? কারণ একটা সময় তো আপনি তাকেই সব থেকে বেশি ভালোবেসেছিলেন, তাকে পাওয়ার জন্য পাগল হয়েছিলেন। তো চলুন কথা না বাড়িয়ে গল্পেই যাওয়া যাক। ড্রামার শুরুতেই আমরা তুষার শুভ্র প্রান্তরে একটা ছেলেকে পড়ে থাকতে দেখি। এই ছেলেকে দেখে মনে হচ্ছিল সে প্রচণ্ডভাবে অসুস্থ এবং মনে হচ্ছিল হয়তো এই মুহূর্তেই সে মারা যাবে। একটা মেয়ে অনেক জোরে জোরে তাকে ডাকতে ডাকতেই আসছিল আর বলছিল, তুমি যদি মারা যাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। আর এরপর এই ঘটনা চলে যায় ৩ মাস পূর্বে। আমরা একটি ভাঙাচোরা স্টুডিও দেখতে পাই, যেখানে একটি ছেলে অ্যাকোরিয়ামে দুটো প্লাঙ্কটন দেখছিল, আর অন্যদিকে আরও একটা ছেলে ওই গলির ভিতর দিয়ে বলতে বলতে যাচ্ছিল, যদি কারোর কিছু হারিয়ে যেয়ে থাকে তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কিন্তু সে তার স্টুডিওতে উঠতে গিয়ে আর ওঠে না। এই ছেলের নাম হলো কারি। কারণ এখানে বংশ নামের একটা মেয়ে এসেছিল, যে মেয়েটি মূলত খুঁজতেই এসেছিল ঘরের ভিতরে যে ছেলেটি প্লাঙ্কটন দেখছিল ওই ছেলেটিকে। কিন্তু এ বারবার দরজা ধাক্কালেও ছেলেটি দরজা খুলছিল না। কারির হাতে যেহেতু চাবি ছিল, তাই কারি রুমের দরজা খুলে বংশকে ভিতরে নিয়ে আসে, কিন্তু ওরা ভিতরে কাউকেই দেখতে পায় না। বংশ তখন বলে, আমাকে একটু পানি দিতে পারবে? আমি মূলত এখানে হেজোর খুঁজে এসেছিলাম, কিন্তু হেজোকে তো কোথাও পেলাম না। এরপরে বংশ ওখান থেকে চলে আসে। এরপরে আমাদের দেখানো হয় হেজোকে। হেজো আসলে বংশর সঙ্গে দেখা করবে না বলে একটা সোফার আড়ালে লুকিয়েছিল। তখন কারি জিজ্ঞেস করে, আচ্ছা হেজো, যে মেয়েটা এখানে এসেছিল ও তোমার আসলে কি হয়? তখন হেজো বলে, বলতে পারো সে আমার মায়ের মতো, অথবা আমার বোনের মতো, না হলে কখনো বা আমার ফ্রেন্ডের মতো, অথবা কখনো আমার গার্লফ্রেন্ডের মতো। কারি তো অবাক, আর ওর কথা শুনে আমরাও অবাক যে এই মহিলা তাহলে ওর হয়টা কি। আসলে ওর কিছুই হয় না, খুবই কাছের ফ্রেন্ডের মতোই একটা মানুষ। হেজোর এই দুনিয়ায় কেউ নেই যাওয়ার মতো, শুধু এই বংশই আছে। আর কারির সঙ্গে হেজো এখানে একটা কাজ করে। এরা মূলত মার্ডার ছাড়া আর সমস্ত কিছুর কাজ করে, কুরিয়ার বয় হিসেবে। যদি কেউ বলে যে অমুক একজনকে কিডন্যাপ করতে হবে, তাহলে টাকার বিনিময়ে এরা কিডন্যাপ করে দেয়। বা কেউ হারিয়ে গিয়েছে, তাকে খুঁজে দিতে হবে, তো টাকার বিনিময়ে এরা খুঁজে দেয়। জীবন যাপনের জন্য তো টাকার প্রয়োজন, তাই টাকার জন্য ওরা সবই করে, শুধুমাত্র কাউকে খুন করে না। তবে বাচ্চারা হারিয়ে গেলে তাদের খোঁজার দায়িত্ব হেজো নেয় না, কারণ ওর অনেক বড় একটা অতীত আছে ও ছোটবেলাকে ঘিরে। ছোটবেলায় ও নিজেও বাড়ি ছেড়ে পালিয়েছিল, সেজন্য বাচ্চারা বাড়ি ছাড়লে ও কখনো বাচ্চাদের খুঁজে তার মায়েদের কাছে ফিরিয়ে দেয় না। এদিকে কারির কাছে অন্য একটা কাজের অফার এসেছিল এবং সেই মহিলা অনেকগুলো টাকাও একে সেন্ড করেছে, কিন্তু কারির কাছে ফোনটা আসে না, ফোনটা আসে হেজোর কাছে, কারণ হেজো হলো প্রধান। তবে হেজোর কাছে বারবার কল আসা সত্ত্বেও হেজো একবারও ফোন না ধরলে ওই মহিলা ওই লেডি বস সোজা হেজোর বাড়িতেই চলে আসে। এই মেয়েটি এসে বলে, তোমাকে একটা কাজ করে দিতে হবে, বারবার কল দিচ্ছিলাম, তুমি আমার কলটা রিসিভ করছিলে না। মেয়েটি বলে, আগামীকাল আমার বিয়ে, কিন্তু যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে সে একজন মাফিয়া, আমি তাকে বিয়ে করতে চাই না। তাই আমি চাই আমার বিয়ের দিন তুমি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাও, যাতে আমার বিয়েটা ভেঙে যায়। এদিকে আমাদের নায়িকাকে দেখানো হয়, এর নাম জেমি। জেমি ডাক্তারের কাছে এসেছিল, কারণ জেমি নাকি 2 সপ্তাহের প্রেগনেন্ট এবং সে খুবই হাস্যোজ্জ্বল ছিল, কারণ সে প্রেগনেন্ট। আর এই সময় মানুষের অনেক হাসি খুশি থাকতে হয়, সেজন্য সে তার নিজের অনেক বেশি যত্ন এবং কেয়ার করছিল। জেমির 3 দিন বাদেই বিয়ে, এবং যার সন্তান ওর গর্ভে ঠিক তার সঙ্গেই ওর বিয়ে হবে, এবং ওর খুবই ট্র্যাডিশনাল একটা ফ্যামিলিতে বিয়ে হচ্ছে। আর সেই লোক বারবার একে ফোন দিয়ে খোঁজও নিচ্ছিল। এরপরে আমরা দেখতে পাই সেই বিয়ের অনুষ্ঠান। এখানে সেই মাফিয়া লিডারকেও দেখতে পাই, যার সঙ্গে ওই লেডি বসের বিয়ে হচ্ছে। তো এই মেয়ে তো কোনোভাবেই বিয়ে করতে চায় না, যদিও তার হাজব্যান্ডের অনেক টাকা, তবুও মেয়েটি এই লোককে বিয়েই করতে চায় না। তখনই এখানে হেজো বাইক চালিয়ে চলে আসে
এসেই বলে, তুমি আমাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করে নিচ্ছ। এরকম একটা অ্যাক্টিং করে মনে হচ্ছিল যে ও সত্যি সত্যি এই লেডি বসকে কত ভালোবাসে তার ঠিক নেই। মাফিয়া লিডার এটা দেখে অবাক হয়ে যায়। যাকে সে বিয়ে করছে তারই নাকি বয়ফ্রেন্ড এখানে এসে দাবি করছে যে সে তার গার্লফ্রেন্ড। মাফিয়াকে ওর হেলমেট দিয়ে এমন জোরে আঘাত করে মাফিয়া নিচে পড়ে যায়। এরপরে ও লেডি বসকে নিয়ে ওখান থেকে এত জোরে বাইক চালিয়ে বাইরে চলে আসে যে দুজনেই মনে হচ্ছে পাংখা মেলে উঠছে, এবং মেয়েটিও প্রচণ্ড খুশি হয়েছিল। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপরে হেজর যখন জ্ঞান ফেরে ও দেখে ও হাসপাতাল থেকেও চলেই যাচ্ছিল। ডক্টর তখন ওকে বলে, আপনাকে আমার সঙ্গে একটু বিশেষ করে কথা বলতে হবে, কারণ আপনার মাথার ভিতরে অনেকগুলো টিউমার আছে এবং দেখা যায় প্রায় 13টার মতো বাল্ব ওর মাথায় দেখা যাচ্ছে। এটা দেখে হেজো বলে, আমার মাথায় 13টা বোমা? তো এটা নিয়ে আমি এখন কি করব? মানে আপনি কি বলতে চান? আসলে হেজো খুবই ছন্নছাড়া টাইপের একটা ছেলে, মানে ও খুবই ড্যাম কেয়ার টাইপের, কোনো কিছুই পরোয়া করে না এবং নিচেও খুব স্যাভেজ স্টাইলেই চলে। মানে জগৎ সংসারের কোনো কিছুই ওকে স্পর্শ করে না, এবং যাই হয়ে যাক না কেন ওর কিছু যায় আসে না। তো ডক্টর যখন ওকে জানায় আপনার হাতে আর মাত্র 3 মাস সময় আছে, তখনই ও থমকে যায়। এদিকে আমাদের নায়িকাকে দেখানো হয় জেমিকে ডক্টর বলে, আপনি প্রেগনেন্ট নন, আপনার আসলে আর্লি মেনোপজ হয়েছে এবং আপনি কখনোই মা হতে পারবেন না। এটা শুনে জেমি অবাক হয়ে বলে, আমার মাত্র 28 বছর বয়স, আর 28 বছর বয়সে কিনা মেনোপজ? সেটা তো হতেই পারে না। আপনারা অনেকেই হয়তো মেনোপজ সম্পর্কে জানেন, অথবা অনেকে এই টার্মটার সঙ্গে পরিচিত নন। আসলে একটা সময় যে মহিলাদের মেনোপজ হয়, আর তখন মহিলাদের বয়সও অনেক বেশি থাকে, কিন্তু 28 বছর বয়সে কারো কখনো মেনোপজ হয় না। মানে এটা খুবই এক্সেপশনাল, আর এটা হলে মানুষ কখনোই মা হতে পারে না। জেমির জগৎ সংসার সব অন্ধকার হয়ে যায়। মাত্র 3 দিন বাদেই ওর বিয়ে, এমনকি শ্বশুর বাড়িতেও এটাও বলেছে যার সঙ্গে ওর বিয়ে তার সন্তানই ওর গর্ভে। তাহলে এই বিয়েটাও কিভাবে করবে? তাদেরকে কিভাবেই বা বলবে যে ও আসলে মিথ্যা বলেছিল, ও কোনো প্রেগনেন্ট নয়, ইভেন ও সারা জীবনেও আর হতে পারবে না। এদিকে ওই সেম ক্লিনিকে এসেছিল হেজো তার মাত্র 3 মাস যে সময় আছে হাতে, এটা জানতে পেরে কি বলবে কি বলবে না সেটাই বুঝে উঠতে পারে না। জেমি তখন মন খারাপ করে হেঁটে যাচ্ছিল, আর হেজো ওখানকার ওয়েটিং লটে বসেছিল। হেজো দূর থেকে জেমিকে দেখতে পায়। জেমিকে দেখা মাত্রই ও একটুখানি অন্যমনস্ক হয়ে যায়। এরপরে জেমিকে ফলো করতে শুরু করে। জেমি নিচের তলায় একটা ফিউনারেল অনুষ্ঠানে আসে। যেহেতু এটা একটা ফিউনারেল অনুষ্ঠান ছিল, তাই এখানে বসে ও জোরে জোরে কাঁদে। ওর নিজের মনে যত যন্ত্রণা আছে সব উগরে বের করে দিতে লাগে। আর ওখানে একটা মাথায় ক্যাপ পরে জেমিকে ফলো করছিল আমাদের হেজো এটা ভাবার চেষ্টা করছিল আসলে জেমির হয়েছেটা কি। জেমি তখন চিৎকার করে বলে, মাত্র 28 বছর বয়সে আমার মেনোপজ, আমি কখনোই মা হতে পারবো না। হেজো এটা তখন শুনে ফেলে। জেমি বাহিরে বের হয়ে আসে বাসায় ফিরে যাওয়ার জন্য। তখন বৃষ্টি শুরু হয়ে যায়। এরপরে কেউ একটা ছাতা নিয়ে জেমির কাছে আসে, আর জেমির হাতে ছাতাটা ধরিয়ে দিয়ে আবার চলে যায়। জেমি তার মুখটাও দেখতে পায় না কে ওর হাতে এই ছাতাটা দিয়ে গেল। জেমি তখন ছেলেটিকে দেখার জন্য ছেলেটিকে পিছু করতে লাগে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই ও ছেলেটিকে হারিয়ে ফেলে। ওটা আর কেউ ছিল না, ওটা ছিল হেজো এবং জেমির ভিতরে একটা আলাদা সম্পর্ক ছিল। আসলে এরা এখন প্রাক্তন, মানে হেজো ছিল জেমির এক্স বয়ফ্রেন্ড, এবং এদের ভিতরে 3 বছরের সম্পর্ক ছিল। এখান থেকে 3 বছর আগেই মূলত ওদের সম্পর্কটা ভেঙে গিয়েছে। অর্থাৎ এখান থেকে 6 বছর আগে থেকে ওরা একে অপরকে চেনে, ওরা একসঙ্গে লিভিং করতো, কিন্তু কোনো একটা কারণে ওদের সম্পর্ক ভেঙে যায়। আসলে এরা দুজনেই ছিল খুবই কেয়ারলেস। তো যেদিন সম্পর্ক ভেঙে গিয়েছিল সেদিন হেজো জেমিকে বলেছিল, হয়তোবা তুমি খুব ভালো একজন স্ত্রী হতে পারবে, কিন্তু কখনোই তুমি একটা ভালো মা হতে পারবে না, এমনকি তুমি কখনো একজন মাই হতে পারবে না। এটা জেমিকে অভিশাপ দিয়েছিল। আর জেমি হেজোকে বলেছিল, এখন থেকে তুমি তোমার রেস্ট অফ লাইফ একদম একা হয়ে যাবে, তোমার পাশে কেউ থাকবে না, আর তোমার মৃত্যু হবে রাস্তায় কুকুরের মতো, মনে রেখো। এটা বলে ব্রেকআপ করেও চলে গিয়েছিল। তবে কি ওদের দুজনের দেওয়া অভিশাপগুলো সত্যি হয়ে যাচ্ছে? সত্যি তাহলে হেজো কি মারা যাবে আর জেমি কখনোই মা হতে পারবে না?
এইসব আজকে অনেক মনে পড়ছিল হেজর, এবং ও এসব মনে করে সিগারেট খাচ্ছিল। এদিকে আমরা সেই মাফিয়া লিডারকে দেখতে পাই। এর তো মাথা একদম গরম হয়ে গিয়েছিল, তার স্ত্রীকে নিয়ে তো পালিয়েছে ওই ছেলে। তাছাড়া এর ব্যাংক ব্যালেন্সেও এখন একটাও টাকা নেই, মানে ওর হবু স্ত্রী এর ব্যাংক ব্যালেন্স সম্পর্কে জানতো, সেই সমস্ত টাকা নিয়েই পালিয়েছে। এখন এর একটাই কথা, যেভাবেই হোক ওই ছেলেটিকে বের করতে হবে। হেজো বসে বসে চিন্তা করছিল জেমিকে যে অভিশাপ ও দিয়েছিল, তাহলে কি জেমি সেই কারণেই আর মা হতে পারবে না? ও যে নিজে মরতে পড়েছে এই কথাটাও ভাবছিল না, ও শুধু জেমির কথাই ভাবছিল। জেমি কত কিউট একটা মেয়ে, 3 দিন পরে ওর বিয়ে, তাহলে এই সমস্ত কিছু ও কিভাবে সামলাবে? এদিকে আমরা জেমিকে দেখি, জেমির বলেছিলাম না খুবই ট্র্যাডিশনাল একটা ফ্যামিলিতে বিয়ে হচ্ছে। আসলে জেমির যে পরিবারে বিয়ে হচ্ছে তারা এখান থেকে 500 বছর আগে তাদের ঐতিহ্য এবং সংস্কৃতি এখনও বজায় রেখেছে, মানে এরা এখনও কিন্তু ঐতিহ্যবাহী পোশাক পরে এবং এরা মডার্ন পরিবেশের সাথে এত বেশি খাপ খাইয়েও চলে না। তবে জেমির শ্বশুরবাড়ির লোকজন প্রচণ্ড বড়লোক এবং এদের খাবারের বিজনেস আছে, এবং এখানকার মানে ওর যে হবু শাশুড়ি, সেই শাশুড়ির কাছে সমস্ত দায়িত্ব অর্পিত আছে। জেমির বর আবার এই সমস্ত কিছু দেখাশোনা করে না। জেমির যেহেতু আগামীকাল বিয়ে, তাই জেমি এখানে এসেছিল কিছু খাবার নিজেই রান্না করবে বলে। ইভেন যখন থেকে ওদের বিয়ে ঠিক হয়েছে, জেমি তখন থেকেই ওর হবু শ্বশুর বাড়িতেই থাকে এবং জেমি একদমই রান্নাবান্না ভালো করতে পারে না। এদিকে আমরা হেজোকে দেখতে পাই। হেজো মনে মনে ভাবছিল, যেহেতু আমার হাতে আর মাত্র 3 মাস সময় আছে, তাই আমার জন্মদাতা পিতাকে তাকে আমাকে খুঁজে বের করতেই হবে। যাকে আমি এতকাল বাবা বলে জেনে এসেছি, সে আসলে আমার বাবা নয়। তাহলে আমার বাবাকে, সেটা তো আমাকে খুঁজে বের করতেই হবে। আসলে এখানে অনেক বড় একটা ঘটনা আছে। হেজো এতিমখানায় বড় হয়েছে, কিন্তু না, এর কিন্তু জন্মদাতা পিতা মাতা দুটোই ছিল, কিন্তু কেন এতিমখানায় বড় হলো? তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। হেজোর বাবা ছিল অনেক বড় একজন বিজনেসম্যান, তবে হেজোর বাবার হঠাৎ করেই ক্যান্সার ধরা পড়েছিল, কিন্তু হেজোর বাবা চেয়েছিল যেভাবেই হোক তাদের একটা সন্তান হোক, তাই তো ওরা ডক্টরের সঙ্গে কনসাল্ট করে। ডক্টর জানায় হেজোর বাবার যেহেতু ক্যান্সার আছে, তাই উনি হেজোর বাবার স্পামকে পিউরিফাই করে তার মায়ের ডিম্বাণুতে নিষিক্ত করে একটা বাচ্চার জন্ম দিতে হেল্প করতে পারে। ডাক্তারের কথা মতো হেজোর বাবা তখন স্পাম ডোনেট করে ওই হাসপাতালে এবং ডক্টরের কাছে এটাকে দিয়ে যায়। ডক্টর তার কাছ থেকে যে স্পামটা নিয়েছিল সেটার নাম্বারিং করে 137 দিয়ে, মানে 137 নম্বর বোতলটাই হলো হেজোর বাবার স্পাম। এটা দিয়ে তার মায়ের ডিম্বাণুতে নিষিক্ত করলে তবেই একটা বাচ্চা উৎপন্ন হবে। এরপরে সেই প্রক্রিয়াও শুরু হয়ে যায়, কিন্তু এখানেই একটা গড়বড় হয়ে যায়। ডাক্তার ভুল করে অন্য কারোর স্পাম এখানে নিষিক্ত করে ফেলেছিল, যে কারণে হেজোর যখন জন্ম হয় তখন হেজোর বাবা কিছু জানতো না। হেজোর জন্ম হওয়ার পর থেকে হেজোকে অনেক বেশি খেয়াল রাখতো ওর বাবা, একদম নিজেই মানুষ করতো, সব সময় নিজের কাছে রাখতো। ওর বাবা ছিল অনেক কেয়ারিং। কিন্তু যখন হেজোর বয়স 4-5 বছর, তখন একদিন হেজোর মায়ের কাছে ওই হাসপাতাল থেকে কল আসে। তখন ডক্টর জানায়, এখান থেকে 4-5 বছর আগে আপনি কনসিভ করেছিলেন এবং আপনার স্বামীর যে স্পাম ছিল সেটা ছিল 138 নম্বর, কিন্তু আমি ভুলে 137 লিখে ফেলেছিলাম, আর সেখান থেকেই গড়বড়টা হয়ে গিয়েছে। এখন অন্য কারোর স্পামের সঙ্গে আপনার ডিম্বাণু নিষিক্ত হয়ে গিয়েছে। তার মানে হেজোর মা আপনি, কিন্তু হেজোর বাবা আসলে তার বাবা নয়, এখন হেজোর বাবা অন্য কেউ, এবং এর জন্য ডক্টর ওদের পরিবারে অনেক ক্ষতিপূরণও দিয়েছিল। যখন হেজোর মা এই কথা জানতে পারে, হেজোর মা ব্যাপারটাকে লুকিয়ে রাখতে শুরু করে, কোনোভাবেই ওর বাবাকে জানাবে না, তাহলে হেজোকে হয়তো এই পরিবার থেকে অনেক দূরে চলে যেতে হবে। কিন্তু একদিন না একদিন তার মা তো ধরা পড়বেই, আর ধরা পড়েও যায়। তখন থেকে হেজোর সঙ্গে হেজোর বাবা খুব খারাপ ব্যবহার করতে শুরু করে। যে ভালোবাসা দিয়ে নিজের ছেলেকে মানুষ করছিল সেটা তো আর দেয়ই না। তো একদিন হেজোর মা গাড়ি নিয়ে বাহিরে বের হয়ে যায়। যাওয়ার আগে হেজোকে বলেছিল তার সাথে যাবে কিনা, কিন্তু হেজো মনে করেছিল তার বাবা তাকে এত ভালোবাসে, তার বাবা হয়তো কখনোই তাকে ত্যাগ করবে না, তাই ও বলে যে ওর বাবার সঙ্গেই থেকে যাবে। সেই রাত্রেই হেজোর মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল এবং হেজোর বাবা সেদিন থেকেই আর হেজোর সঙ্গে একদম ভালো করে কথা বলতো না। এভাবে অনেক দিন যায়, হেজো আরও বড় হয়ে যায়।
তো হেজো যখন বুঝতে পারে ওর বাবা আসলেই ওকে চাই না, ঠিক তখনই হেজো সিদ্ধান্ত নেয় যে ও আর বাড়িতে ফিরবে না। সেদিন ওর স্কুল থেকে গ্রাজুয়েট কমপ্লিট হওয়ার দিন ছিল। ও মনে মনে সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল, আজকে যদি আমার বাবা স্কুলে আমাকে রিসিভ করতে আসে তাহলে আমি বাবার সাথে বাড়িতে ফিরে যাব, আর যদি বাবা আজকে না আসে তাহলে আমি আমার মতো অন্য পথ দেখব। কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পরেও ওর বাবা আসেনি। কিন্তু যাওয়ার আগে ওর স্কুলের সার্টিফিকেট অর্থাৎ গ্রাজুয়েশন সার্টিফিকেটটা ও একটা বেঞ্চের উপর রেখে চলে যায়। সেখান থেকে ওর বাবা একদিকে আর ওর পথ অন্যদিকে। হেজো আজকে সেই হাসপাতালে এসেছিল। এখানে এসে ওই স্টাফদের এই কাহিনীটা শোনায়, ওর জীবনের গল্প। সবাই অবাক হয়ে যায় যে আসলে এরকম একটা ঘটনা ঘটে গেল ওর সঙ্গে। কিন্তু হেজো আজকে সেই ডক্টরটিকে সাহায্য করতে এসেছে, যে ডক্টরের জন্য আজকে ওর এই অবস্থা। সে ডক্টর না হয় তার পরিবারে ক্ষতিপূরণ দিয়েছিল, কিন্তু তার কি হবে সেটা ডক্টর একবারও ভাবলো না। এরপরে ও ডক্টরের কাছে আসে আর বলে, আপনার জন্য আমার আজকে এই অবস্থা হয়েছে, এখন আপনিই বলুন আমার বাবাকে। আমি আমার বাবাকে এখন খুঁজে বের করতে চাই। এখান থেকে 20 বছর আগে যারা যারা স্পাম ডোনেট করত তাদের সবার তালিকা আমাকে দিন, না হয় স্পেসিফিকভাবে বলুন যে কোন স্পাম দিয়েই আমার জন্ম হয়েছে। ডাক্তার তখন বলে, আসলে কোন স্পাম থেকে তোমার জন্ম হয়েছে এটা আমি স্পেসিফিকভাবে বলতে পারবো না, ভুল তো একটা হয়ে গিয়েছিল, কিন্তু তোমাকে ঘেটে ঘেটে দেখতে হবে, কারণ তখন 5-6 জন স্পাম ডোনেট করেছিল। তাদের সবার পরিচয় আমি তোমাকে দিতে পারবো, তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে ডিএনএ টেস্ট করে যে তোমার বাবাকে। এদিকে আমাদের সেই ট্র্যাডিশনাল ফ্যামিলি দেখানো হয়, যেখানে বিয়ে তোড়জোড় চলছিল। আজকে জেমির বিয়ে। জেমি রাত্রেবেলা চিন্তা করে যে আসলে এই বিয়েটা ও করবে নাকি করবে না, কারণ ও তো কখনো মা হতে পারবে না। যদি এটা জানাজানি হয়ে যায় তাহলে এরা তো প্রচণ্ড কষ্ট পাবে, ইভেন ভাববে জেমি এদেরকে ধোকা দিয়েছে। জেমি তখন চিন্তা করে যে ও পালিয়ে যাবে, ও সিউলেই ফিরে যাবে, এইসব বিয়ে থার ওর কোনো প্রয়োজন নেই। কিন্তু রাত্রেবেলা ও যখন পালাতেই যাচ্ছিল তখন ওকে আবার কেউ একটা ধরে ফেলে এবং ও কোনোভাবেই আর পালাতে পারে না এবং ওকে পুনরায় ফিরে আসতে হয়। পরদিন যথারীতি ওকে সুন্দর করে সাজানো হয় এবং ওকে ট্র্যাডিশনাল স্টাইলেই সাজানো হয়েছিল। মডার্ন কালচার অনুযায়ী বিয়ে ওর হয় না, কারণ ওর ঐতিহ্যবাহী ফ্যামিলিতে বিয়ে হচ্ছে। এখানকার সমস্ত আচার অনুষ্ঠান এবং এখানকার লোকজনগুলো ছিল একদম অন্যরকম, যারা 500 বছর আগে সমস্ত রীতিকে এখনও ধারণ করে রেখেছিল। জেমি তখনও চিন্তা করছিল কি পালাবে নাকি বিয়ে করবে, পালাবে নাকি বিয়ে করবে। এরকম চিন্তা করতে করতে হঠাৎই ও দেখতে পায় কেউ একটা দরজা খুলে ভিতরে প্রবেশ করছে। এটা আর কেউ নয়, এটা ছিল হেজো। ও হেজোকে দেখে অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? হেজো তখন বলে, তোমার বিয়ে হচ্ছে তাই এলাম, কিন্তু আমি জানি এই বিয়েটা তুমি করতে চাও না, তাই চাইলে আমার সঙ্গে যেতে পারো। আর এদিকে ওর হাজব্যান্ড মানে হবু হাজব্যান্ডকে দেখানো হয়। জেমির হবু হাজব্যান্ড ছিল একদম পাগলাটে টাইপের একটা মানুষ। জেমিকে বারবার বলছিল হেজো, চলো এখনো সময় আছে, আমার সঙ্গে ফিরে চলো। কিন্তু জেমি বলছিল, কেন তুমি আজকে এসেছো? 3 বছর আগের কথা তোমার মনে নেই? আজকে কেন তাহলে এসেছো? এখান থেকে এক্ষুনি চলে যাও। হেজো বলে, জেমি আমি জানি তুমি কখনোই মা হতে পারবে না, এই পরিবার তোমাকে মেনে নিবে না, তাহলে কেন তুমি এই বিয়েটা করবে? ওদেরকে তো তুমি ঠকাচ্ছ, এটা একটা ক্রাইম। তাই তুমি চলো আমার সঙ্গে, এক্ষুনি এখান থেকে চলো, আমি তোমাকে ভালো জায়গায় নিয়ে যাব। ঠিক তখনই আমরা জেমির হাজব্যান্ডকে দেখি, এর নাম হলো ইয়ংকে তো দেখেই বুঝছেন আসলে ও কীরকম টাইপের একটা মানুষ। তো ইয়ং এদের দুজনকে একসঙ্গে দেখে বেশ অবাক হয়ে বলে, এটা কে জেমি? ওরা দুজনেই তখন তোতলাতে থাকে। জেমি বলে, এটা তো আমার বড় ভাই, আমরা একই সঙ্গে একই অনাথ আশ্রমে বড় হয়েছি। তখন ইয়ং বলে, ও আচ্ছা বড় ভাই, তাহলে তো আপনি আমার বুকে আসুন, আমি জেমিকে খুবই ভালো রাখবো, আপনি একদমই চিন্তা করবেন না, জেমি আমার কাছে আজীবন ভালো থাকবে, আমি ওকে অনেক ভালোবাসি। মানে এই লোক ছিল অনেক সরল সোজা একটি লোক। তারপরে জেমি হেজোকে দূরে ডেকে নিয়ে এসে বলে, তুমি এখান থেকে চলে যাও, আজকে আমার বিয়ে, এখানে কোনো ঝামেলা করো না। তোমার আর আমার যে সম্পর্ক ছিল 3 বছর আগেই সেই সম্পর্ক ভেঙে গিয়েছে। কোন অধিকারে তুমি আজকে এখানে এসেছো? আর আমি যে কখনো মা হতে পারবো না তাতে তোমার কি যায় আসে? এই সব শুনে হেজো বলে, না এভাবে হবে না। এটা বলে জেমিকে তখন একদম পাজাকোলা করে তুলে নিয়ে এখান থেকে চলে যায়। আর এটা দূর থেকে একটা মহিলা দেখে ফেলে যে নতুন বউকে কেউ একটা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু মহিলা এটা বুঝতে পারে না জেমি নিজের ইচ্ছায় যাচ্ছে নাকি জেমিকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে।
তখন দ্রুত মহিলা বিয়ে বাড়িতে গিয়ে এই কথাটা বলে দিলে সমস্ত আয়োজন পণ্ড হয়ে যায়। বড় একটা মিটিং বসে, যে মিটিংয়ের প্রধান ছিলই হলো ইয়ংয়ের মা। ইয়ংয়ের মায়ের কথা শুনে সবাই বলে এরকম একটা ব্যাপার হয়ে যাবে আমাদের ইয়ংয়ের সাথে, আমরা তো ভাবতেই পারিনি। এদিকে ইয়ং তখনও অপেক্ষা করছে জেমি হয়তো ফিরে আসবে এবং ও অনেক কান্নাকাটি করছে, কিন্তু ইয়ংয়ের মা বলে যে জেমি চলে গিয়েছে, জেমি আর ফিরে আসবে না, জেমি তার প্রেমিকের সঙ্গে পালিয়েছে। তখন ওই মহিলা বলে আমার মনে হয় জেমিকে ওই ছেলেটি কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। আর এদিকে হেজোর প্ল্যানটা তো আপনারা জানেন না। হেজো প্রথম ক্যান্ডিডেট অর্থাৎ প্রথম স্পাম ডোনারকে খোঁজার জন্য এখন বুসান যাবে এবং তার কোনো চুল বা নখ নিয়েই মূলত ও ট্রেস করে দেখবে যে সেটা ওর বাবা কিনা। এদিকে সেই মাফিয়া লিডারকে দেখি সে এসে কারিকে ধরেছিল, মূলত সে এখানে হেজোকে খুঁজতে এসেছিল কিন্তু হেজোকে পায় না, তাই কারিকে প্রচণ্ড আঘাত করে বলে তোমার মাস্টার কোথায়, তাকে শিগগিরই আমার সামনে নিয়ে আসো, নাহলে তোমাকেই মেরে ফেলবো। এদিকে জেমি কোনো রকমে একটু সুযোগ পেয়ে পালাচ্ছিল যে ও এখনও বিয়েবাড়িতে ফিরে যাবে, কারণ জেমি কোনোভাবেই আর অ্যাটাচমেন্টে যেতে চায় না হেজোর সঙ্গে, আর হেজো ওকে বারবার ফোর্স করছিল ওর সঙ্গেই থাকার জন্য। তো জেমি এভাবেই পালাতে লাগে, কিন্তু জেমি কি আর হেজোর সঙ্গে পারে? হেজো তো গাড়ি নিয়েই ওকে তাড়া করছিল। জেমি এবার একদম মাঠের ভিতরে ঢুকে যায় আর হেজো ওর পিছু পিছু দৌড়াতে থাকে। হেজোকে ও অনেক মারে আর বলে কেন তুমি আমার বিয়ের আসর থেকে আমাকে নিয়ে চলে এলে, আমি কি ক্ষতি করেছি তোমার, কেন তুমি আমার বিয়েটা ভেঙে দিলে। হেজো তখন ওকে জড়িয়ে ধরে আর বলে যেটা হয়েছে জেমি সেটা ভালোই হয়েছে, কিন্তু জেমির খুব খারাপ লাগছিল ওর বিয়ের জুতা দেখে। ও আসলে যখন পালাচ্ছিল এই বাড়ি থেকে, যে ও ভেবেছিল সিউলে ফিরে যাবে, তখন ওর হবু হাজব্যান্ডই ওর হাত ধরেছিল, আর ওর হবু হাজব্যান্ড এটা বুঝতেই পারেনি যে জেমি আসলে বাড়ি থেকে পালাচ্ছে, তাই জেমিও আর বুঝতে দেয়নি। তারপরে ওর হবু হাজব্যান্ড একদম ওর পায়ের মাপে দুটো জুতা নিয়ে এসেছিল, নিজের হাতে জুতা দুটো ওকে পরিয়ে দিয়েছিল। জেমির এখন মনে করে খুবই কষ্ট লাগে, কারণ আসলে যার সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা ছিল ও মনে মনে ওই লোকটিকেও ভালোবেসে ফেলেছে এবং ওর সিদ্ধান্ত নিয়েই ফেলেছে ওর সঙ্গেই সারা জীবন থাকবে। এরপরে ও একটা বাথরুমে যাওয়ার নাম করে আবারও পালানোর চেষ্টা করে, কিন্তু ও বাথরুমের পিছন দিয়ে পালাতে গেলে দেখে যে হেজো ওকে অলরেডি ধরে ফেলেছে। হেজো জেমিকে বলে তোমার সঙ্গে আমার 3 বছরের সম্পর্ক ছিল, আমরা একসঙ্গেই থাকতাম, তোমার প্রতিটা চলাফেরা আমি বুঝতে পারি, তাই আমি এটা খুব ভালো করেই জানতাম যে তুমি পালানোর চেষ্টা করবে, তো এইসব করে আর কোনো লাভ নেই, কারণ তুমি পালাতেই পারবে না। এরপরে ওকে ধরে বুসানে নিয়ে আসে। জেমি এখানে রাস্তার মাঝখানে অনেক চিৎকার করে, কিন্তু কোনো লোকই এখানে নেই। এরপরে ওকে একটা জায়গায় একটা শপে নিয়ে আসে কিছু জামাকাপড় কেনার জন্য। জেমি ওই সব মহিলার ফোনটা নিয়ে চেঞ্জিং রুমে এসে বারবার ইয়ংকেই কল দিয়ে যায়, কিন্তু ইয়ং তখন ফোনটা তোলে না। তখন ও একটা ভয়েস মেইল দিয়ে যায় আর তারপরে জামা চেঞ্জ করে বাইরে আসে। এবং জেমি এখন আর বেশি লাফালাফি করছে না, কারণ অলরেডি অনেক দূরে চলে এসেছে, এখন লাফালাফি করেও তো কোনো কাজ নেই। ওই হেজোকে বারবার জিজ্ঞেস করে কেন হেজো এটা করছে, কিন্তু হেজো কিছুই বলে না। এদিকে ইয়ং যখন নিজের ফোনটা হাতে নেয় তখন দেখে একটা আননোন নাম্বার থেকে অনেকবার কল এসেছে। ইয়ং তখন ওই নাম্বারে কল ব্যাক করলে সেই দোকানি ধরে। দোকানি বলে আমার ফোন থেকে একটা মেয়ে তোমাকে ফোন দিয়েছিল, এই মেয়েটা একটা ছেলের সঙ্গে এখানে এসেছিল। তখনই ও বুঝতে পারে তাহলে ওরা এখন বুসানে আছে। ভয়েস মেইলে জিমি বলেছিল হেজো আমাকে কিডন্যাপ করে নিয়ে চলে এসেছে, ওই আমার বিয়ের আসর থেকে আমাকে তুলে নিয়ে এসেছে। ইয়ং আমি তোমার জন্য ওয়েট করব, আর আমি তোমাকে ভালোবাসি, তুমি নিশ্চয়ই আমাকে খুঁজতে বুসান শহরেই আসবে। এরপরে ইয়ং ও গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছে, তার হবু বউকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে। এদিকে এরা বুসানে একটা হোটেলে এসেছিল, আর এই যে হোটেল মালিক এই লোকটি সে স্পাম ডোনার যাকে মনে মনে খুঁজছিল হেজো। মূলত এই লোকের কোনো একটা চুল নিয়ে ও ডিএনএ টেস্টে পাঠিয়ে যদি ডিএনএ 99% মিলে যায় তাহলে এই লোকটি হবে হয়তো ওর বাবা। এরপরে ও একটা বাহানা করে ওই লোকের মাথা থেকে একটা চুল ছিঁড়ে নেয়। লোকটি একটু পাগলা টাইপের থাকায় কিচ্ছু বুঝতে পারে না, আর ওর সঙ্গে তালে তাল মিলিয়েও চলছিল হেজো। এরপরে হেজোদের ও ফ্রিতে খাইয়ে দেয়। হেজো তখন লোকটিকে বলে আপনি যেহেতু আমাদের এত উপকার করেছেন তাহলে আজকে রাতটা আপনার বাসায় আমাদের থাকতে দিবেন। লোকটি তখন না করতে পারে না, এদের দুজনকে ওদের বাসায় থাকতে দেয়। রাত্রেবেলা ওরা যখন দুজন ঘুমাচ্ছিল তখন দেখা যায় যে জেমি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে ও এখনই এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু হেজোর দিকে তাকিয়ে দেখে হেজো অনেক ঘামছে। জেমি মনে মনে বলে ঘামে ঘামুক, তাতে আমার কি, আমি এত কেয়ার কেন করব, কিন্তু হেজো বারবার বলছিল যেও না যেও না। আসলে হেজো তখন একটা স্বপ্ন দেখছিল, একবার বাড়ি ছেড়ে আসার পরে ওর পালিত বাবার সঙ্গে ওর দেখা হয়েছিল, কারণ ওর বাবার গাড়িতে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল।
যে বাবা ওকে তিলে তিলে মানুষ করেছে, কিন্তু সেই বাবার সঙ্গে আজকে কত দূরত্ব। ওর বাবা শুধু তার কাঠটা ধরিয়ে দিয়ে এখান থেকে চলে গিয়েছিল। সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল, হেজো দাঁড়িয়ে কাঁদছিল। তখনই একটা মেয়ে ওর হাতে এসে হাত রাখে আর ওর মাথায় ছাতা ধরে। সেই মেয়েটি আর কেউই ছিল না, সেটা ছিল জেমি। মূলত সেদিন থেকেই ওদের প্রথম দেখা আর একটু একটু করে প্রেমে পড়ে যাওয়া। আজকেও অনেক কাছাকাছি চলে আসে হেজো জেমির, আর জেমি তখন চোখ বন্ধ করে ফেলে। কিন্তু হেজো সে তো ড্যাম কেয়ার, আর জেমিকে বেঁধে ফেলে আর এভাবে একটা সেলফি তোলে। এরপরে ও মুখ ধোয়ার জন্য বাহিরে আসে, কারণ একটু আগে ও জেমির কাছাকাছি গিয়েছিল, তাতে ওর নিজেরই হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছে। আর এখানে ও ফোন করে একজন লোককে ডেকে পাঠায়। হেজো মূলত সেই লোককে ডেকেছিল যার কাছে ও ওই দোকানের চুলটা দিবে, মূলত যেই ডিএনএ টেস্টটা করবে। হেজো ওই লোককে বলে দেয় আগামীকাল সকালের ভিতরেই আমি জানতে চাই এই ডিএনএ টেস্টের রেজাল্ট। এরপরে হেজো একটা সিগারেট ধরিয়ে ভিতরেই আসতে থাকে। এদিকে ভিতরের দিকে জেমিকে দেখতে পায়। জেমিকে হেজো বেঁধে রেখে গিয়েছিল। জেমি অনেক করে ট্রাই করছে যেভাবেই হোক নিজেকে ছাড়ানোর, কিন্তু কোনোভাবেই ছাড়াতে পারছে না। হেজো এসে যখন জেমিকে এত কষ্ট করতে দেখে তখন তো হাসতে হাসতে লুটোপুটি। এটা দেখে জেমির খুব রাগ হয়ে যায় আর বলে, কি মনে করেছো তুমি এভাবে আমাকে কতদিন আটকে রাখবে? আর মেজাজ খারাপ করে আবারও শুয়ে পড়ে আর কল্পনা করে আসলে সেদিন যখন বৃষ্টি মাথায় হেজোর মাথায় ছাতা ধরেছিল, সেদিন মন থেকেই ওই হেজোকে ভালোবেসে ফেলেছিল। জেমির মনে হয়েছিল ওর ছন্ন ছাড়া জীবনে হেজোর মতো কেউ থাকলে ও খুব হ্যাপি থাকবে, কারণ জেমি এবং হেজো দুজনেই একই ক্যাটাগরির মানুষ ছিল। এদিকে পুলিশ স্টেশনে এসেছিল ইয়ং এখানে এসে সমস্ত ঘটনা খুলে বলে যে ওর ওয়াইফের সঙ্গে ঠিক কি হয়েছে। এদিকে হেজো জেমির বিয়ের জুতা মোটেও সহ্য করতে পারছে না, তাই ওর থেকে একটা জুতা নিয়ে একটা চালের উপরে ছুঁড়ে দেয় এবং জেমি ওটাকে পরে খোঁজার জন্য হন্য হয়ে যাবে, তাও খুব ভালো করেই জানে। আর এদিকে পুলিশ স্টেশনে এসে একটা ছবি যখন পুলিশ চাচ্ছিল ইয়ংয়ের কাছে, তখন ইয়ং নিজের ফোনে সবগুলো ছবি দেখছিল এবং বারবার জেমির কথাই মনে করছিল। এরপরের দৃশ্যে আমরা সেই মাফিয়া লিডারকে দেখতে পাই যে তার গ্যাং ব্যাং নিয়ে বের হয়ে গিয়েছে। যেভাবেই হোক হেজোকে খুঁজে বের করতেই হবে, এবং ওরা কারিকেও সাথে রেখেছে, কারণ যতক্ষণ না ওরা হেজোকে খুঁজে পাচ্ছে ততক্ষণ কারির উপরে সমস্ত রকমের অত্যাচার করবে। এদিকে ইয়ং সব জায়গায় লিফলেট ছাপিয়ে দিয়েছে, যেভাবেই হোক যে কেউ যদি খুঁজে পেয়ে যায় জেমিকে তাহলে সে তাকে পুরস্কৃত করবে। এদিকে জেমি সেই একটা জুতা নিয়ে বসে আছে এবং ও তো বারবার দোষারোপ করছে হেজোকে যে হেজোই ওর জুতা ঠিক কোথাও একটা ছুঁড়ে দিয়েছে বা সেরে রেখেছে এবং সেটা ওকে দিতে বলে। তখন জেমিকে ও বলে, এরকম বাচ্চার মতো করছো কেন? একটা জুতাই তো, আমি তোমাকে অন্য এক জোড়া জুতা কিনে দেব। কিন্তু জেমি এতে খুব রেগে গিয়ে বলে, ওটা আমার বিয়ের জুতা। হেজো যখন ওই হোটেল থেকে বের হয় তখনই ওর ফোনে একটা মেসেজ আসে এবং সেখানে লেখা ছিল ডিএনএ টেস্টের রেজাল্টটা এসে গিয়েছে এবং এই রেজাল্টটা নেগেটিভ, অর্থাৎ এই দোকানের যে মালিক এই মালিকের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই বা এই মালিক ওর বাবাও নয়। তো এখন ওদের দ্বিতীয় ক্যান্ডিডেটকে খুঁজতে হবে, মানে দ্বিতীয় স্পাম ডোনারকে। এদিকে হেজো যখন বারবার ডাকছিল জেমিকে চলো আমাদের অন্য জায়গায় যেতে হবে, জেমি কিছুতেই ওর সঙ্গে যেতে রাজি ছিল না। হেজো বলে, আবারও শুরু করলে? আমার সঙ্গে না গেলেও এখানে তোমার ওই ইয়ং এসে তোমাকে উদ্ধার করবে না। কিন্তু ওর সামনের দিকে তাকিয়ে দেখে যে সত্যি সত্যি ইয়ং এই পর্যন্ত চলেও এসেছে। এতে ওর চোখ বড় বড় হয়ে যায়। ও জেমিকে তখন আবারও কাঁধে তুলে বলে, এক্ষুনি যেতে হবে, চলো। এবার জেমিও দূর থেকে দেখতে পেয়েছে ইয়ংকে। ও তো চিৎকার করে বলতে লাগে, এই তো এখানে আমি। ইয়ংও দেখতে পেয়েছে জেমিকে, কিন্তু ইয়ং গাড়ি ঘোড়ার চাপে আর কোনোভাবেই এই পাশে আসতে পারে না, তার আগেই ওরা চলে যায়। এদিকে সেই মাফিয়া গ্যাংও ফোন ট্র্যাক করে করে এই বুসান শহরে এসেছে এবং সেই দোকান পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই দোকানে এসে ওরা হম্বিতম্বি শুরু করে আর বলে যে হেজো কোথায় আছে বের করে দাও। তখনই দোকানের ভিতরে ফাইট শুরু হয়ে যায় দুই দলের ভিতরে। আর পুলিশও বা কোথায় ছিল? পুলিশের সাথে সাথে এখানে চলে আসে এবং এদেরকে যখন ঠান্ডা করছিল তখন পুলিশের গাড়ি নিয়ে কেউ একজন চলে যায়। পুলিশ বলে, কি হলো, এই গাড়িটা নিয়ে কে চলে গেল? আসলে পুলিশের গাড়ি নিয়ে তখন দ্রুত করে ভেগেছিল ইয়ং যেহেতু ওদেরকে ধরবে আর ওর কাছে কিছুই নেই, পুলিশের গাড়িটাই পেয়েছে, পুলিশের গাড়ি নিয়ে গিয়েছে। আবার জোরে জোরে এটাও পুলিশদেরকে বলছে যে আপনাদের গাড়িটা আমি একটু সময়ের জন্য ধার নিলাম, আমি আবার ফিরিয়ে দিব। তো ও প্রায় ধরে ফেলেছিল এদেরকে। জেমি পিছন থেকে চিৎকার করে বলছিল, ইয়ং আমি তোমাকে অনেক ভালোবাসি, এই হাদারামটা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমি কি করব, আমি এর হাত থেকে রেহাই পাচ্ছি না। এদিকে হেজোর অবস্থা দেখুন, এসবে ওর কোনো কিছু যায় আসছিল? কিছুই যায় আসছিল না। ইভেন হেজোকে অনেক মারছিল জেমি, তারপরেও ওর কিছু যায় আসে না। এরপরে ওরা একটা গাড়ি মাঠের ভিতরে ঢুকিয়ে দেয়।
তখন বাহিরে বের হয়ে আসে ইয়ং এবং ইয়ংয়ের হাতে একটা পিস্তলও ছিল। যেহেতু ও পুলিশের গাড়িতে ছিল, হেজো তো ভেবেছিল হয়তো ইয়ং ওকে গুলিই করে দিবে আর আজকে হয়তো মরেই যাবে। এদিকে পুলিশও ফলো করতে করতে এই পর্যন্ত চলে এসেছে, কিন্তু ইয়ং কোনোভাবেই গুলি চালাতে পারছে না। আর ইয়ংয়ের হাতে যে বন্দুকটা আছে এটাও রিয়েল বন্দুক নয়। এবার ইয়ং তো কোনোভাবে গুলি চালাতে পারছে না। হেজো বুঝতে পেরেছে এই ইয়ংকে দিয়ে হবে না। এদিকে জেমি চিৎকার করে বলছে, ইয়ং ওকে মেরে দাও, মেরে দাও ওকে, এখনো কি করছো? কিন্তু ও গুলিটা চালাই ঠিকই, তবে গুলির ভিতরে যে ইলেকট্রিক বন্দুক ছিল আর সেটা একদম গিয়ে লেগেছিল ইয়ংয়ের পায়ে, আর ইয়ং ওখানে অজ্ঞান হয়ে যায়। এর জন্য আবার দোষারোপ করে হেজোকে জেমি। তখন হেজোও অজ্ঞান হয়ে যায়। আর এখন পজিশনটাই এই, যেহেতু আগে থেকে অসুস্থ ছিল হেজো। জেমি কি করবে কিচ্ছু বুঝতে পারে না। অলরেডি পুলিশও চলে এসেছে। জেমি তখন হেজোকে টানতে টানতে ভিতরের দিকে নিয়ে যায়। অন্যদিকে পুলিশ এসে ইয়ংকে কাঁধে করে নিয়ে চলে যায়, যেহেতু ইয়ংয়ের গায়ে গুলি লেগেছিল। আর এখানে একটা কর্নারে বসে কাঁদছিল জেমি। জেমি কি করবে? জেমি আজকে চাইলেই কিন্তু ফিরে যেতে পারতো ইয়ংয়ের সঙ্গে, কিন্তু ও গেল না। আসলে জেমিকে দেখে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছিল ইয়ং। আর ইয়ং ওর মাকে বলেছিল জেমিকে বিয়ে করতে চায়, কিন্তু ইয়ংয়ের মা কোনোভাবেই রাজি ছিল না। তবে ও ছিল নাছোড়বান্দা, তাই জেমিও এসে ইয়ংকে বলে, তুমি কি পাগল হয়েছো এভাবে বৃষ্টিতে ভিজছ? এবং ওরা মিথ্যা বলেছিল ওর হবু শাশুড়িকে। জেমি শুধুমাত্র ইয়ংয়ের কথা ভেবেই ওর হবু শাশুড়িকে বলেছিল, আমি আপনার ছেলের সন্তানকে পেটে নিয়ে ঘুরছি। আর এটা যে মিথ্যা তা কিন্তু ইয়ং খুব ভালো করেই জানতো। শুধু বিয়ে করার জন্যই ওরা মিথ্যা বলেছে। এই কথা শোনার পরেই তো মূলত ওর মা রাজি হয়েছিল এই বিয়েটা দেওয়ার জন্য। আজকে জেমির মনে পড়ে ও তো ওদের সবাইকে ঠকিয়েছে। এইদিকে পুলিশ সেই মাফিয়া গ্যাংকে নিয়ে এসেছিল পুলিশ স্টেশনে, কারণ ওরা ঝামেলা করেছিল ওই হোটেলের ভিতরে। ইভেন পুলিশের সঙ্গেও এরা ঝামেলা করেছে, সেজন্য পুলিশ শায়েস্তা করার জন্য ওদেরকে এখানে নিয়ে এসেছে। এদিকে হেজোর যখন জ্ঞান ফেরে তখন উঠে দাঁড়িয়ে দেখে চারপাশ শুনশান নীরব এবং ও জঙ্গলের ভিতরে একাই পড়ে আছে। ওর মনে হয় যে হয়তো জেমি চলে গিয়েছে ইয়ংয়ের সাথে। এদিকে ইয়ংকেও পুলিশ এনে করাতে পুড়ে দিয়েছে, কারণ ইয়ং পুলিশের গাড়ি নিয়ে পালিয়েছিল। এখন এদেরকে একই গড়াতে রাখা হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে আবার ইয়ংকে বেরও করে দেওয়া হয়, কারণ ইয়ংয়ের মা জন নামের একটা লোককে পাঠিয়েছে ইয়ংকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। এদিকে হেজো যখন একা একা বসেছিল এবং ভাবছিল জেমি বোধহয় সত্যিই চলে গিয়েছে, তখন ওর খুব খারাপ লাগে এবং ও মনে মনে ভাবে যে এবার সম্পূর্ণ জার্নিটা ওর একার। কিন্তু দূরে ও চুপচাপ বসে থাকতে দেখে জেমিকে। তখন ও জেমিকে এসে বলে, আমি ভেবেছিলাম তুমি চলেই যাবে, কিন্তু তুমি তো আমাকে ছাড়তে পারলে না। জেমি তখন প্রচণ্ড রেগে বলে, কেন তুমি এইসব করছো? কেনই বা আমাকে কিডন্যাপ করলে? কী উদ্দেশ্য তোমার? হেজো তখন বলে, আমি শুধু চাই কয়েকটা দিন তুমি আমার সঙ্গে থাকো, আর তারপর আমি প্রমিস করছি তোমার সামনে কখনোই আসবো না। শুধু আমার সঙ্গে কয়টা দিন থাকো, আর তারপরে কখনোই থাকতে হবে না। কখনো আমি তোমাকে ফোর্স করব না, তুমি যা চাইবে তাই হবে। জেমি তখন বলে, সত্যি? এখন আমি তোমার সঙ্গে থাকলে তুমি আর কখনো আমাকে ফোর্স করবে না? হেজো বলে, হ্যাঁ সত্যি, আমি কখনোই তোমাকে আর ফোর্স করব না। কিন্তু জেমি তখন হেজোকে এক লাথি দিয়ে নিচে ফেলে দেয়, আর হেজোকে অনেক গালাগালিও করতে থাকে আর বলতে লাগে, তুই আমার জীবনটাকে কমপ্লিকেটেড বানিয়ে দিয়েছিস। আর হেজো এসব মনে করে একবার হাসে, অন্যদিকে ওর কান্নাও পায়। কিন্তু কি আর হবে, এরপরে আবারও জার্নি শুরু। এদিকে জনের সঙ্গে এবার জার্নি শুরু করেছিল ইয়ং। জন মূলত ইয়ংকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে, কিন্তু ইয়ং তো ফিরে যাবে না। ইয়ং বারবার ভাবছিল যে জেমির সঙ্গে ছেলেটার সম্পর্ক কি, বললো তো বড় ভাই, তাহলে বড় ভাই কেন ওকে কিডন্যাপ করে নিয়ে যাবে? এদিকে জন হেজোর সমস্ত কিছু ইনফরমেশনও কালেক্ট করেছে এবং সেই অনুযায়ী ওরা খুঁজতে শুরু করেছে। এদিকে জেমি এবং হেজো দুজনে ট্রেনে করে যাচ্ছে বুসানের আরও একটা প্রত্যন্ত শহরের উদ্দেশ্যে। সেখানে অনেক পাহাড় পর্বত আছে, তার ভিতরেই ওরা দ্বিতীয় ডোনারকে খুঁজবে। মূলত ওখানেই থাকে দ্বিতীয় ডোনার। তো জেমি এবার হেজোর কাছে শুনে ওরা কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে, আর হেজো ওকে সত্যিটা বলে যে ও ওর বাবাকে খুঁজতে যাচ্ছে। হঠাৎ করেই হেজোর মাথা ঘুরতে লাগে, তাই ও বাথরুমে আসে ওষুধ নেওয়ার জন্য, কিন্তু ওর হাত থেকে ওষুধ পড়ে যায় এবং ও ঠিকমতো ওষুধটা ধরতেও পারছিল না, কারণ ও একটা একটা জিনিস তিনটা করে দেখছিল এবং ওষুধটা খেতে পারে না। মুখে পানি টানি দেওয়ার পরে তো একটু ঠিক হয়। ততক্ষণে এই ট্রেনটি তার গন্তব্যে এসে থেমে গিয়েছে, আর বাথরুমের বাইরে থেকে বারবার হেজোকে জেমি ডেকেই যাচ্ছে। হেজো যখন বের হয়ে আসে বাহিরে, তখন হেজো জেমিকে বলে,
কি হয়েছে? পুরো ট্রেন তো জানিয়ে দিলে যে আমি বাথরুমে গিয়েছিলাম। এরপরে দুজনে হাঁটতে লাগে, কিন্তু জেমির মনে হয় ও বাথরুমে কিছু ঔষধ ফেলানো দেখেছিল। তখন ওর কিছু একটা মনে হয়, কিন্তু ও জানে হেজোকে জিজ্ঞেস করলে হেজো কিছুই বলবে না। তাই ওই হেজোকে এই ব্যাপারে জিজ্ঞাসাও করে না, চুপচাপ শুধুও বলে আমি এখন থেকে ওর সঙ্গেই ঘুরবো, যেখানে নিয়ে যায় সেখানেই যাব। এরপরে ওরা দারুণ একটা মার্কেটে আসে। এখানে এসে আরও কিছু কেনাকাটা করে। এরপরে হেজো ওর ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে ফেলে, ক্যাশ টাকা এক ব্যাগ ভর্তি করে ফেলে। এবং জেমি তো এটা লুকাচ্ছিল যে এক ব্যাগ টাকা কেউ দেখলে তো ওদেরকে কিডন্যাপ করে নিয়ে যাবে। এরপরে হেজো ওর নিজের ফোনটাকেও ভেঙে ফেলে আর নতুন একটা ফোন কেনে, আর জেমির জন্য একটা ফোন কেনে। আর তারপরে বংশকে জানিয়েও দেয় ও এখন কোথায় আছে। এদিকে জেমি দুটো জুতা হাতে নিয়ে বসে আছে। জুতা দুটো ওর খুবই পছন্দ হয়েছে। বসেও দোকানির সঙ্গে দামাদামি করছিল। হেজো দূর থেকে জেমির এই কাণ্ড দেখে ওকে জুতা দুটো কিনে দেয়। এই জুতা দুটো পেয়ে জেমি তো ভীষণই খুশি হয়েছে। এখন দুজনের আবার ভাব হয়ে গিয়েছে। এদিকে আমরা সেই মাফিয়া লিডারকে দেখতে পাই। এ একটা রেল লাইনে এনে বেঁধে রেখেছিল কারিকে, আর কারিকে বলছিল এখনো পর্যন্ত তোর প্রধান যে কোথায় সেটা আমাদেরকে জানাতে পারলি না। তুই তোর নিজের জীবন বাঁচাতে চাস, নাকি তোর প্রধান মাস্টারকে আমাদের কাছে ধরিয়ে দিতে চাস? এদিকে এরা দুইজন সেই পাহাড়ি এলাকায় এসেছিল। একদম পাহাড়ের মাঝখানে ওরা একটা ঘর দেখতে পায়। সেখানে লোকটি কেবলই কাছ থেকে ফিরেছিল, এবং এই লোকটি সে স্পাম ডোনার। তো এই লোকটিকে খুব সোজাসুজিভাবে জেমি বলে আমরা এখানে এসেছি হেজোর বাবাকে খুঁজতে। তো আপনি এখান থেকে 20 বছর আগে একটা হাসপাতাল স্পাম ডোনেট করেছিলেন, তো সেই স্পাম দ্বারা হেজোর জন্ম হয়েছে কিনা সেটা জানার জন্যই আমরা এসেছি। আপনি কি প্লিজ আপনার কোনো চুল বা নখ আমাদের দিতে পারবেন? এটা শুনে লোকটি বলে বেশ মজার তো। আর এই সেম কথাটা হেজো বারবার বলে, বেশ মজার তো। তো এখানেই হেজোর মনে হয় এটাই হয়তো ওর বাবা হতে পারে, এবং দুজনেই অনেকটা কেয়ারলেস ড্যাম কেয়ার টাইপের। লোকটি তখন বলে ওয়াও, ব্যাপারটা তো খুবই মজার। তো আমি যদি এই বুড়ো বয়সে একটা ছেলে পাই, ব্যাপারটা খুবই ভালো হবে। আসলে আমার অবস্থা খুব একটা ভালো ছিল না এখান থেকে অনেক বছর আগে। তখন আমি স্পাম ডোনেট করতাম, তার থেকে টাকা দিয়ে আমি কিস্তি চালাতাম। তো তোমরা আমার রুমের ভিতরে এসো। এরপরে ওরা রুমের ভিতরে গিয়ে ওই লোকের সঙ্গে গল্প করে। কিছুক্ষণের ভিতরেই জেমির খুব ভাব হয়ে যায় ওই লোকের সঙ্গে। হেজো চুপচাপ দেখছিল। হেজো যতটা না ভাবছিল কঠিন, তার থেকেও বেশি কাজ সহজ করে ফেলেছে জেমি। জেমি এত সরলভাবে এই লোককে সমস্তটা বলতে পারবে তা তো হেজো কখনো কল্পনাও করেনি। কিন্তু এই লোক বলে ঠিক আছে, আমি স্পাম ডোনেট করেছি এবং তা থেকে আমার একটা ছেলে হলে আমার খুব ভালো লাগবে, তাই আমি চাই তোমরা এখানে কিছুদিন থেকে যেতেই পারো। এদিকে ইয়ং এবং জন জেমিকে তন্ন তন্ন হয়ে সব জায়গায় খুঁজছে, কিন্তু কোনো জায়গায় ওর কোনো ট্রেসই করতে পারছে না। এখন ওরা কোথায় গেছে সেটাও তো জানে না। আগে তো তাও জেমি বলেছিল কোথায় গেছে, কিন্তু তারপরেও হাল ছাড়বে না ইয়ং খুবই জেদি, এবং ও যদি ওর হবু বউকে খুঁজে বের করতে না পারে তাহলে ও বাড়িতেই ফিরবে না। কিন্তু জন চাইছিল ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে। ও জনকে বলেছে ও কোনোভাবেই ফিরবে না। এদিকে সেই ডিএনএ টেস্ট করার জন্য সেই লোককে আবারও এই পাহাড়ে ডেকে পাঠায় হেজো, আর বলে এই নাও স্যাম্পল, এবং আমি আগামীকাল সকালের ভিতরে জানতে চাই এই ডিএনএ টেস্টের রিপোর্ট। এরপরে ও বাড়িতে এসে দেখে এদের দুজনের ভিতরে কত ভাব হয়ে গিয়েছে, এবং দুজনে একসঙ্গে সবজি তুলছে। এবং হেজোর হয়তোবা বাবা হতে পারে বা নাও হতে পারে। এই বাবার সঙ্গে খুব ভালো করে জমিয়ে গল্পও করছে জেমি। ও ভিতরে এসে দেখে এরা একসঙ্গে রান্না বান্নাও করছে। এদিকে মাফিয়া লিডার তো বারবার কারিকে বলছিল যেভাবেই হোক সে যেন হেজোকে খুঁজে বের করে, কিন্তু হেজোর কোনো নাম্বারেই তো ঢুকছিল না, কারণ হেজো তো ফোন ভেঙেই ফেলেছে। তো কারি কোনোভাবেই হেজো ট্রেস করতেই পারে না। সেদিন রাত্রেবেলা হেজোকে এসে তার এই হবু বাবা বলে তুমি আমার সঙ্গে একটু বাজারে যাবে, এবং মধ্যরাতে ওকে বাজারে নিয়ে আসে। বাজারে নিজে নিজে রান্না করে খাওয়ায়, আর বলে তুমি অনেক বড় হয়েছো, আমি জানি না তুমি আমার ছেলে কিনা, কিন্তু তুমি যদি আমার ছেলেও হও অনেক কষ্টে তোমাকে বড় হতে হয়েছে, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। এই সব কথা শুনে হেজোর বেশ অবাক লাগে, এবং ওর ছোটবেলার ওর পালিত বাবার কথা মনে পড়ে। এদিকে জেমি রাত্রেবেলা ঘুম ভেঙে দেখে বাড়িতে কেউ নেই। জেমি তখন হেজোর ব্যাগ থেকে কিছু টাকা নিয়ে ভাবে যে এখনই ও এখান থেকে পালিয়ে যাবে, হেজো ওকে আর ধরতেও পারবে না। এদিকে হেজো ওর সেই বাবার সঙ্গে এসেছিল এখানে, এবং ওরা দুজনে খুব মজা করছিল। ওদিকে জেমি একটা লাইট নিয়ে বের হয়ে পড়েছে, কিন্তু ওর তো পাহাড়ে চড়া এতটা অভ্যাস নেই, তাই ও বারবার হোঁচট খেতে লাগে এবং পড়েও যায়। তখনই ও সিদ্ধান্ত নেয় না, ও এভাবে পালাতে পারবে না, কারণ ও পথ চিনে এখান থেকে বেরই হতে পারবে না। এদিকে এই লোক নিজের হাতে রান্না করে হেজোকে মাছ খাওয়ায়। মাছ খাইয়ে নিজে ড্রাঙ্ক হয়ে হেজোকে বলে তুমি আমার হাতটা নিয়ে নাও।
আমি তোমাকে মানুষ করতে পারিনি, তাই আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। যদি যাও একটা হাত কেটে নিতে তাও পারবে। এদিকে আমরা বংশকে দেখতে পাই। বংশর কাছে কারি ফোন দিয়ে বলে, তুমি কি জানো হেজো এখন কোথায় আছে? তো কারিকে বংশ বলে, হ্যাঁ, ও তো ওর বাবাকে খুঁজতে গেছে, ও এখন পাহাড়ি এলাকায় আছে। এর পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই হেজো যখন বাড়িতে ফিরে এসেছে তখন ও দেখে যে এখানকার কোথাও নেই জেমি। ও ভয় পেয়েছে জেমি পালিয়ে গিয়েছে কিনা, কিন্তু না, জেমি তো পালাতে গিয়েও আবার ফিরে এসেছে। জেমি এসে যখন শুয়ে পড়ে তখন ওকে বারবার জ্বালাতন করতে লাগে হেজো, আর বলে, তোমার জন্য একটা মাছ ভাজা নিয়ে এসেছি। জেমি তখন বলে, দূর হ আমার সামনে থেকে, নিজের গায়েই তো কি মাছ মাছ গন্ধ। কিন্তু হেজো কি আর এসবের পাত্তা দেয়? ও জেমির সঙ্গে আবার বক বক করতে লাগে আর জেমিকে আবারও জ্বালাতন করতে লাগে আর নিজেই বসে বসে মাছ ভাজাটা খেতে লাগে। এরপরে জেমির যখন ঘুম ভাঙে তখন ওই লোকটি বলে, তোমরা চাইলে এখানে আরও কিছুদিন থেকে যেতে পারো, আমি আজকে একটা কাজে যাচ্ছি, যে কাজ থেকে আমার ফিরতে কিছুদিন লেট হবে, ততদিন তোমরা এখানে থাকো, কোনো সমস্যা নেই, ভাববে যে এটা তোমাদের নিজেরই বাড়ি। এটা বলে লোকটি বিদায় জানিয়ে চলে যায়। জেমির কেমন জানি মনে হচ্ছিল এই লোকটি হয়তো হেজোর বাবা। এদিকে ইয়ংকে দেখতে পাই ইয়ং অনেক কষ্ট করে কারির নাম্বার জোগাড় করেছে, কারণ ও তো বুঝতে পেরেছে হেজোর সঙ্গে জেমি আছে, কিন্তু ও তো হেজোর নাম্বার পাচ্ছে না। তাই কারিকে বলছে যে তুমি কি জানো এখন জেমি কোথায় আছে? তো কারি ওকে বলে দেয় ওরা এখন পাহাড়ি এলাকায় আছে। এদিকে জেমি সেদিন সবজি তুলতে পাহাড়ে এসেছিল, তখন ও কল্পনা করে গতকাল রাত্রেবেলা ও যখন সকালবেলা যখন ও শুয়ে পড়েছিল তখন ওর অনেক কেয়ার করছিল হেজো এবং ওর কাটা অংশে মলমও লাগিয়ে দিচ্ছিল। হেজো ভেবেছিল জেমি ঘুমিয়ে আছে, কিন্তু জেমি জেগেছিল। জেমি তখন মনে মনে ভাবে ও কি আজও তবে হেজোকে ভালোবাসে। তখনই ওই মাফিয়া লিডাররা এই জঙ্গলে আসে আর জেমি ওদেরকে দূর থেকে দেখে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। কিন্তু যখন এখান থেকে পালাতেই যাচ্ছিল তখন একটা শক্ত কাঠের উপর পা পড়াতে এরা ওদেরকে দেখতে পায় এবং জেমিকে দেখা মাত্রই জেমিকে তাড়া শুরু করে আর জেমিও তো দৌড়। এদিকে ইয়ংও ওই জঙ্গলে চলে এসেছে জেমির খোঁজ করতে করতে। ওদিকে ঘুমিয়ে ঘুমিয়ে হেজো স্বপ্ন দেখছে যে জেমি প্রেগনেন্ট এবং জেমি খুব দ্রুতই মা হতে চলেছে, যেটা দেখে হেজোর খুব ভালো লাগে। কিন্তু কিছুক্ষণ পরেই ও দেখতে পায় জেমি সন্তানের বাবা হলো ইয়ং। এটা ভেবে ওর আবার অনেক কষ্ট লাগে। এদিকে জেমি এসে বারবার হেজোকে ডাকে আর হেজো তো স্বপ্নে বিভোর। জেমি বলে, এক্ষুনি আমাদের এখান থেকে পালাতে হবে, ওঠ শালা। এরপরে ওরা যখন ব্যাগটা নিতে যাবে, মানে টাকার ব্যাগ, তখন দেখে টাকার ব্যাগ একদম ফাঁকা। ওরা বুঝতে পারে আসলে সেই স্পাম ডোনার অর্থাৎ এখানকার মালিক ওই লোকটি এই ব্যাগের সমস্ত টাকা নিয়ে ভেগেছে। তার মানে ওই লোকটি ফ্রড, আর এই টাকাগুলো নিবে বলে এত ভালো ব্যবহার করেছিল ওদের সঙ্গে। কপাল কি পরিমাণ খারাপ চিন্তা করুন, এখন চারিদিক থেকেই ওদের বিপদ। কিন্তু কি মনে হয় ওরা কি পড়েছে এই মাফিয়া দালালের সামনে? না, ওরা একটা সামান্য পশুকে দেখেই ভয় পেয়ে গিয়েছিল যে এখানে বাঘ ভাল্লুক আছে কিনা। হেজো জেমিকে বলে, যাওয়ার আগে আমি ওই লোকটিকে একবার সাহায্য করে যেতে চাই। এবং ওই লোকটির ডিএনএ টেস্টের রিপোর্টও চলে এসেছে। লোকটি আসলে হেজোর বাবা নয়, কিন্তু হেজোর তবুও মনে পড়ে লোকটি ওর বাবা সেজে ওর সঙ্গে কত টাইম স্পেন্ড করলো। কিভাবে পারে মানুষ এগুলো, মানুষের ইমোশন নিয়ে খেলতে? ওর খুব কষ্ট লাগে এবং ও জানে ওই লোকটি এখন কোথায় আছে। লোকটি মূলত জুয়া খেলায় অভ্যস্ত এবং লোকটি কোনো একটা মাছ বাজারে নিশ্চয়ই বসে বসে জুয়া খেলছে। এরপরে ও লোকটির ফোন ট্র্যাক করে করে সেই জায়গায় আসে। এখানে এসে সবাইকে উদুম কেলানি দেয় আর লোকটিকেও কেলানি দেয়। লোকটি তখন বলে, তুমি না বলেছ আমি তোমার বাবা, তাহলে এভাবে আমাকে মারছো কেন? তখন হেজো বলে, তুই এখনো ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছিস? আর জেমি এসেও ওই লোকটিকে প্রচণ্ড মেরে মেরে বলে, তুই কখনোই হেজোর বাবা হতে পারিস না, আমরা ভুল মনে করেছি, তোর মতো চোর বাটপার কিনা হবে হেজোর বাবা। আমার হেজোর বাবা হবে অনেক ভালো একজন মানুষ। হেজো, তুই একদম কষ্ট পাস না, এই বেটা তোর বাবা নয়, চল এখান থেকে। এরপরে ওই লোক বলে যে তোমরা দেখি একটা টিম হয়ে গিয়েছো, এখন বেশ ভালোই হয়েছে, বাচ্চা ছেলের মতো এখন প্রেমিকার চাদরের আড়ালে লুকাচ্ছ দেখছি। এটা শুনে হেজোর খুব রাগ হয়ে যায় আর হেজো ওই লোককে আরও অনেক মারে। এরপরে এরা দুজনেই কাঁদে, প্রচণ্ড কাঁদতে কাঁদতে এরপরে একটা সমুদ্রের পাড়ে এসে বসে। এখানে একদম সফট হয়ে বসেছিল দুইজনে, একদম চুপচাপ শুনশান নীরবতা। হঠাৎ করেই জেমি বলে, আরে কি হয়েছে? বাবা মা ছাড়া কি আমরা বড় হইনি? তো এখন বাবা মার কি প্রয়োজন? দরকার নেই এরকম বাবা মার। তখন জেমিকে হেজো বলে, জেমি তুমি ফিরে যাও। জেমি বলে, কোথায়? হেজো বলে, যেখান থেকে তুমি বিলং করো ঠিক সেখানে। জেমি বলে, কেন? হেজো বলে, কারণ আমার আর ভালো লাগছে না, এখন সব কিছু বোরিং লাগছে, আমি আর কিছুই করতে চাই না, শুধু ঘুমাতে চাই। জেমি বলে,
তোর যখন যা মনে চাইবে তুই তখন তাই করবি? পারলে আমাকে বিয়ের আসর থেকে তুলে আনবি, আমাকে কিডন্যাপ করবি, তারপরে এখানে ওখানে ঘুরিয়ে এখন বলছিস চলে যেতে? আমি চলে যাচ্ছি না যতক্ষণ না তোর বাবাকে খুঁজে পাচ্ছি আর তাকে সামনাসামনি জিজ্ঞেস করছি যে তুমি হেজোর বাবা কিনা, ততক্ষণ আমি কোথাও যাব না। বুঝেছিস তুই? মাথায় ঢুকেছে কথাটা? এরপরে হেজো ওকে কিস করে। মানে হেজোর খুব ভালো লাগে যে জেমি এখনো আগের মতোই আছে। আসলে এরা দুজনেই সমান, একদম নাসর বান্দা। ভিতরে ভিতরে প্রেমটা কিন্তু আগের মতোই আছে, কিন্তু দুজনে এতটা কেয়ারলেস যে এ সমস্ত কিছু বুঝতেই পারে না। কিন্তু এদিকে সমস্ত খারাপ লাগা, সমস্ত হতাশা তো ছিল ইয়ংয়ের। এই সব দেখে কি সহ্য করা যায়? ইয়ং বেচারা কাঁদছিল। ইয়ংয়ের ওদের প্রথম দিনকার কথা মনে পড়ে, যখনই মূলত ও প্রথমে দেখেছিল জেমিকে, যেখান থেকে ওর ভালো লাগা শুরু, যেখান থেকে ওর সমস্ত ভালোবাসা, এমনকি মেয়েটাকেও বিয়ে পর্যন্ত করতে চেয়েছিল। সেই মেয়েটাকে এরকম দেখে ও একদম ঘাবড়ে যায়। এরপরে ছুটে আসে জেমির দিকে, হেজোকে দূরে সরিয়ে দেয় আর জেমিকে জড়িয়ে ধরে। হেজোর তখন মনে হয় না, এদেরকেই এবার এদের মতো থাকতে দিই আর আমি এখান থেকে চলে যাই। যখন ও সামনের দিকে এগোচ্ছিল ঠিক তখনই ও দেখতে পায় সেই মাফিয়া লিডাররা এদেরকে ধরতে আসছে। তখন ওরা তিনজনই দৌড়াতে থাকে, মাফিয়া লিডাররাও ওদের দিকে ঠিক ওভাবেই দৌড়াতে থাকে। এর এই মুহূর্তে কি করবে, কারণ এরা ছিল একদম কিনারায় এবং এদেরকে ধরে ফেলা ছিল অত্যন্ত সহজ। এদিকে জন ওদেরকে আটকানোর চেষ্টা করে। এরা তিনজন কোনো রকমে একটা নৌকায় উঠে যেতে পারে, কিন্তু তারপরেও এদের বিপদ যেন কাটছিল না। এরপরে এরা সবাই জ্ঞান হারিয়ে ফেলে। যখন ওদের জ্ঞান ফিরে আসে তখন দেখে ওরা তীরে আশ্রয় পড়ে আছে এবং যে গাড়িতে মানে যে জাহাজে করে ওরা এসেছিল সেই জাহাজটি ডুবে গিয়েছে। তো এখান থেকে জেমিকে নিয়ে ইয়ং চলে যেতে চেয়েছিল। আর যখন জ্ঞান ফিরেছিল হেজোর, তখন হেজো দেখে চারপাশে জেমি নেই। ও ভেবেছিল জেমি হয়তো ইয়ংয়ের সাথে চলে গিয়েছে। এদিকে ইয়ং অনেক কাঁদছিল, কারণ ইয়ং মনে মনে ভাবছিল জেমি হয়তো হেজোকে ভালোবাসে, তাই ওর সাথে যেতে চাইছে না। ও দেখে জেমির পায়ে দুটো জুতা, যে জুতা অনেক ময়লা হয়ে গিয়েছিল। ইয়ং জেমির পা থেকে জুতা দুটো ছুঁড়ে ফেলে দেয় আর বলে, আমার জুতা দুটাই তুমি পরে নাও। জেমির তখন অনেক খারাপ লাগে, কারণ জেমি এই মানুষটার এত সরলতা দেখেই ওকে বিয়ে করতে চেয়েছিল। জেমি সিদ্ধান্ত নেয় যে একে সমস্ত সত্যিটা জানিয়ে দেবে। জেমি বলে, তুমি জানো কেন আমি বিয়ে বাড়ি থেকে পালিয়েছি? কিন্তু ইয়ং বলে, আমি শুনবো না। ইয়ং নিজের কানে হাত দিয়ে রাখে শুনবে না বলে। জেমি বলে, তোমাকে শুনতেই হবে। না, আমি হেজোকে ভালোবেসে পালাইনি, বরং আমার মেনোপজ, আমার আর্লি মেনোপজ ধরা পড়ায় আমি কখনোই মা হতে পারবো না, আর সেজন্যই তো আমি পালিয়ে এসেছিলাম। তুমি আমাকে ভুল বুঝো না। এটা শুনে খুশি হয়ে যায় ইয়ং। ইয়ং বলে, এই কারণে তুমি পালিয়ে বেড়াচ্ছ? তার মানে তুমি হেজোকে ভালোবেসে নয়, বরং তোমার মেনোপজের জন্যই তুমি পালিয়েছো? এটা ভেবে ওর খুবই মজা লাগে, কারণ ও একটু আগেও হিংসায় জ্বলে পুড়ে মরছিল আর ভাবছিল জেমি হয়তো হেজোকে ভালোবাসে, কিন্তু সেটা মিথ্যা। জেমি বলে, তোমার কিছু মনে হচ্ছে না? হেজো বলে, এতে কী বা যায় আসে? কখনো মা নাই হতে পারলে, কিন্তু আমি তো তোমাকে ভালোবেসেছি আর তোমার সাথে থাকতে চেয়েছি। তুমি যদি আগেই বলতে আমাকে, তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। ওপর থেকে তখন হেজো কথা বলে উঠে বলে, যে নৌকাতে করে আমরা এখানে এসেছিলাম সেটা ডুবে গেছে, তোমরা এখানে প্রেম করছো। ওদিকে আমরা কিভাবে ফিরবো সে চিন্তা আছে? এখানে না খেতে পেয়েই তো মরে যাব, এবং আমরা এখন একটা আইল্যান্ডে আটকে পড়ে আছি। এর চারিদিকেই পানি এবং কোনোভাবেই এখানে যদি কোনো স্পিড বোট আমাদের উদ্ধার করতে না আসে আমরা যেতেই পারবো না। এরপরে জেমি ওকে জিজ্ঞেস করে, আচ্ছা ওই মাফিয়া লিডার তোমাকে ধরতে কেন আসছিল? তখনই বলে, আমি তো প্রথমে জানতাম না কেন ধরতে আসছে, কিন্তু পরে জানতে পারি আসলে ওর ওয়াইফকে আমি কিডন্যাপ করেছিলাম বিয়ের আসর থেকে, সেজন্যই আমাকে ও খুঁজে বেড়াচ্ছিল। এরপরে এরা দুজনে মাছ ধরতে নেমে যায়, কিন্তু এই সমুদ্রের পানিতে মাছ পাওয়া কি এতটাই সহজ? যদিও একটা মাছ পেয়েছিল ইয়ং, কিন্তু যখন ও শুনতে পায় হেজো আসলে জেমির প্রাক্তন প্রেমিক, তখনই ওর হাত থেকে মাছটা পড়ে যায়। জেমি ভীষণ চুপচাপ বসেছিল। দুইটা মানুষ ওকে প্রচণ্ড ভালোবাসে, যাদের কারোর কাছে ম্যাটার করে না মেনোপজ বিষয়টা, কিন্তু জেমির কাছে ম্যাটার করে। এদিকে এরা দুজন তো জেমিকে কেন্দ্র করেই গন্ডগোল শুরু করে দিয়েছিল, পানির ভিতরে মারামারি করছিল। জেমি একটা অক্টোপাস ধরে বলে, তোমরা এদিকে মাছ ধরতে এসে মাছ তো ধরতেই পারোনি, উল্টো ঝগড়া করছো। এরপরে ওরা একসঙ্গে অক্টোপাস পুড়িয়ে খেতে শুরু করে, কিন্তু অক্টোপাস এরা খেতে পারলেও একদম খেতে পারতো না ইয়ং। কি একটা বিষয় নিয়ে হেজো এবং জেমি প্রচণ্ড হাসাহাসি করতে লাগে, যেটা দেখে প্রচণ্ড রাগ হতে থাকে ইয়ংয়ের। ইয়ং তখন বলে, আমার পেটের ভিতরে গুড়গুড় করছে তোমাদের এইসব হাসি তামাশা দেখে। নিরিবিলি দাঁড়িয়ে তখন হেজো ভাবতে লাগে যে ইয়ং ছেলেটা আসলেই ভালো, এ জেমিকে সারা জীবন ভালো রাখবে। ও কি জেমিকে নিজের সাথে টেনে এনে ভুল করলো? তখনই ও অজ্ঞান হয়ে যায়, আর ওকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় ইয়ং।
ইয়ং একটা ছোটোখাটো ডাক্তার ছিল, বলা যায় হাতুড়ি ডক্টর। তবে সে খুব ভালোই চিকিৎসা দিতে জানতো এবং অ্যাকুপাঞ্চার পদ্ধতিতেই সে চিকিৎসা দেয়। কিন্তু ওই হেজোর কন্ডিশন দেখে এটা বুঝতে পারে যে হেজো আর বেশি দিন বাঁচবে না এবং হেজোর মাথায় টিউমার আছে। কিন্তু হেজো এই কথাটা এদের কাউকে বুঝতে পর্যন্ত দেয়নি। যখন আর জ্ঞান ফিরে আসে, হেজো তখন ওকে রিকোয়েস্ট করে বলে, তুমি প্লিজ জেমিকে এই কথাটা বলবে না। ইয়ং তখন কাঁদতে কাঁদতে বলে, এই কথাটা তুমি এভাবে এড়িয়ে গেলে? তুমি যদি মরেই যাবে তাহলে তোমার জীবনের সঙ্গে জেমিকে আবার কেন জড়িয়েছ? তুমি আর কতদিন বাঁচবে? হেজো তখন বলে, আর মাত্র 3 মাস। তখন ওর আরও খারাপ লাগে, কিন্তু এর এই কন্ডিশন দেখে আর কিছুই বলে না ইয়ং। আর হেজো ইয়ংকে নিজের ভাই বলেই ডাকে। এরপরে ওর রিকোয়েস্ট করে জেমিকে ওর সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু জেমি ওর সঙ্গে যেতে রাজি হয় না। তাই একা একাই হেজো হাঁটতে লাগে। ঠিক তখনই সেই মাফিয়া লিডার এখানে আসে আর ওদের দুজনের ভিতরে গন্ডগোল মারামারি শুরু হয়ে যায়। দুজন দুজনকে সমানে পিটাচ্ছিল, কিন্তু হেজো তো আগে থেকে একটু অসুস্থ ছিল। কিছুক্ষণ পরে জেমি দেখতে পায় এখানে সেই মাফিয়া লিডার এসেছে। এখন ওদের 4 জনের ভিতরেই মারামারি শুরু হয়ে যায়। মানে এরা 3 জন মিলে ওই একজনকে মারছিল। তো একটা পাথরে মাথা লেগে এই লোকটি মারাত্মকভাবে ইনজুর্ড হয়ে যায়, কিন্তু জেমি দূরে ছিটকে গিয়ে পড়ে। আর ওখানে মাফিয়া লিডারের হাতে একটা ছুরি ছিল, সেই ছুরিটা জেমি শরীরে বিঁধে যায় আর জেমি অজ্ঞান হয়ে যায়। হেজোর অবস্থা এমনিতেই খারাপ ছিল। জেমিকে এই অবস্থায় দেখে ওর আরও কষ্ট লাগে। চোখের সামনে সমস্তই অন্ধকার দেখতে লাগে। আরও নিজেকেই দোষারোপ করে যে ও জেমিকে সুন্দর কিছু সময় উপহার দিতে গিয়ে বরং কি জেমিকে মেরেই ফেললো। ঠিক তখনই ওরা দেখতে পায় দূর থেকে একটা স্পিড বোট এদিকেই আসছে। দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা দেখি জেমিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ওরা শহরে ফিরে এসেছে। আর এখানে ইয়ংয়ের মা এসে ইয়ংকে অনেক বকাবকি করছিল এভাবে বাড়ি থেকে কিছু না বলে চলে যাওয়ার জন্য, এবং ইয়ংকে এখনই বাড়িতে ধরে নিয়ে যাওয়ার জন্য বলছিল। কিন্তু ইয়ং কোনোভাবেই জেমিকে এখানে রেখে যাবে না। তো জেমির চিকিৎসা চলছিল। হেজো তখন কল্পনা করে যে সমুদ্রের তীরে ও জেমির একটা জুতা পেয়েছিল এবং সেই জুতাকে ও বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে এবং ও বংশকে রুমে এসে সেই জুতাটিকেই সঙ্গ করে ঘুমিয়ে পড়েছে। সব সময় জুতাটিকে নিজের সাথেই রেখেছে। বংশ তখন বলে, কি রে ভাই, এই জুতা নিয়ে সবসময় বেডের উপরে, তোর কি জুতার ফিটিশ হয়েছে নাকি? তো তোর যদি জুতা এতই পছন্দ তাহলে তুই আমার জুতাগুলোও নে, এগুলোর ভিতরেই ডুবে শুয়ে থাক। এরপরে নিজের সমস্ত জুতাগুলো ওর উপরেই ছুড়ে দেয়, কিন্তু তারপরেও ওর কোনো হেলদোল নেই। এদিকে জেমিকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল আর জেমিকে ওর হবু শ্বশুরের বাড়িতেই নিয়ে আসা হয়েছিল। জেমি এখনো কোমায় আছে, ওর কবে জ্ঞান ফিরবে তার কোনো ঠিক নেই। এদিকেই হেজোর মন মাথা সবসময় খারাপ থাকে। বংশ ওকে বারবার বলে ওর মন মাথা ভালো করার জন্য। বংশর সাথেই হেজো দেখা হয়েছিল এখান থেকে প্রায় 8-10 বছর আগে, যখন হেজো কিশোর বয়সে ছিল, যখন ও বাড়ি ছেড়েছিল। খাবার জন্য এক টুকরো খাবার কোথাও ও পাচ্ছিল না। সেদিন বংশকেই ওকে খাবার খাইয়েছিল। সেখান থেকেই মূলত হেজোর সঙ্গে বংশকের একটা ভাই বোন, আবার অনেকটা খুনসুটি টাইপের সম্পর্ক, এবং ও অনেকটা বংশকের উপরেই ডিপেন্ডেন্ট হয়েছিল। এরপর থেকেই ওদের একটা ভালো বন্ডিং হয়ে যায়, আর সেজন্যই ওদের সম্পর্কটা ঠিক এইরকম। এদিকে আমরা দেখতে পাই জ্ঞান ফিরে এসেছিল জেমির। জেমিকে ওর হবু শাশুড়ি মা ডেকে বলেছে তার ছেলের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিতে এবং এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতে। তো জেমিও তার ছেলের কাছে অনেক বেশি কৃতজ্ঞ, কিন্তু তার ছেলে কোনোভাবেই জেমির সঙ্গে এই বিচ্ছেদ মানতেই পারছে না। কিন্তু তারপরেও যেহেতু জেমিও চায় না, সেহেতু ওকে তো জেমিকে ছেড়ে দিতেই হবে। তো জেমি এই বাড়ি থেকে যাওয়ার আগে ওর সঙ্গে একবার কথা বলে। জেমি ইয়ংকে এটা জানায় যে অনেক তো হলো, এবার ওকে সত্যিই ফিরে যেতে হবে। ইয়ংয়ের অনেক মন খারাপ হয়। যে ছেলেটি এত ভদ্র, সেই ছেলেটি পর্যন্ত আজকে সিগারেট খাওয়ার ট্রাই করছে। ঠিক তখন ওর সঙ্গে হেজো দেখা করতে আসে। দুজনেই দুজনের জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলছিল। হেজো এখান থেকে চলে যাওয়ার আগে ওর হাতে একটা জুতা দিয়ে বলে, এই জুতাটা তুমি দিয়ে দিও জেমির কাছে, কারণ জেমি এই জুতাটা ফেলে এসেছিল। সেম একটা জুতা কিন্তু হেজোর কাছে, সরি ইয়ংয়ের কাছেও ছিল। একটা জুতা পেয়েছে ইয়ং, আর একটা জুতা হেজো, এবং এরা দুজনেই জেমিকে প্রচণ্ড ভালোবাসে। জেমি মন খারাপ করে রুমের ভিতরে বসেছিল, আর ওই জুতা জোড়া পাশে নিয়ে বসেছিল জেমির ঘরের বাইরে ইয়ং। সকালবেলা যখন এই জুতা দুটা জেমি দেখে খুব খুশি হয়ে যায়, এবং এই জুতা দুটা পায়ে দিয়ে ও সোজা চলে আসে বংশকের বাড়িতে। মূলত ও এখানে হেজোকে খুঁজতেই এসেছিল। তো জেমি যখন এখানে আসে তখন ওকে দেখতে পায় যে শুধুমাত্র একটা হাফ প্যান্ট পরে এই রুমের ভিতরে ঘুরে বেড়াচ্ছে হেজো। এটা দেখে ওর তো মাথা গরম হয়ে যায় এবং ওকে কোনো কিছু এক্সপ্লেন করবে কি হেজো। প্রথমেই জেমি চলে যায় হেজোর মুখের সামনে, ওকে গিয়ে ঠিক এভাবেই ধরে।
এবং দেখে অনেকটা মনে হতে পারে যে ওরা রোম্যান্স করছে, কিন্তু একদমই সেটা ছিল না। জানে তো সেই লেভেলের মারামারিও শুরু করে দিয়েছে। বংশুক বলে এখান থেকে বাহিরে গিয়ে মারামারি করতে, ওর ঘরের জিনিসপত্রগুলো না ভাঙতে এবং ওদের দুটোকেই বের হয়ে যেতে বলে। কিন্তু পরে যখন জেমি জানতে পারে বংশুকের সঙ্গে ওর সম্পর্কটা কি, তখন জেমি শান্ত হয়ে যায়। রাস্তায় এসে জেমি ওকে বারবার সরি বলে, কিন্তু জেমিকে বারবার এবার দূরে ঠেলে দিচ্ছিল হেজো। হেজো জেমিকে খুব ভালোভাবে একটা গাড়িতে তোলে, আর জেমি ভাবছিল হেজোও গাড়িতে উঠবে, কিন্তু না, জেমিকে তুলে দিয়েই গাড়িওয়ালাকে বলে চালিয়ে চলে যেতে এবং এখান থেকে ওকে দূরে চলে যেতে বলে। আর হেজো আবার নিজের পথে ফিরতে লাগে, কিন্তু জেমি গাড়ি থেকে আবার বাইরে বের হয়ে আসে আর একটা জুতা ছুঁড়ে দেয় হেজোর দিকে আর বলে, তুই কি মনে করেছিস যখন মন চাইবে আমার সঙ্গে কথা বলবি, যখন মন চাইবে আমাকে দূরে সরিয়ে দিবি? কিন্তু এবার খুব রুক্ষভাবে এই কথা বলে হেজো জেমির সঙ্গে। জেমিও খুব কষ্ট পায়। জেমি যে জুতাটা হেজোর দিকে ছুঁড়ে দিয়েছিল সেই জুতাটা হেজো আবার নিয়ে জেমিকে পরিয়ে দেয় আর বলে এখান থেকে চলে যেতে। হেজো কেন এটা করছিল সেটা আমরা জানি, কিন্তু সেটা তো জেমি জানে না। জেমি ঠাই ওখানে দাঁড়িয়ে থাকে এবং ওর খুব কষ্ট লাগে। এরপরে বংশুকের বাড়িতে পুনরায় ফিরে আসে হেজো। তখন বংশুক বলে, তুমি যে মেয়েটাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে এসেছো, এখন তো বৃষ্টি হচ্ছে, আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত জেমি রাস্তাতেই দাঁড়িয়ে আছে, হয়তোবা তুমি ফিরবে এই আশায়। এরপরে জেমিকে খুঁজতে খুঁজতে রাস্তার চারিদিকেই খুঁজতে শুরু করে হেজো। কোথাও জেমিকে পায় না, অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। এরপরে হেজো ওর সেই স্টুডিওতে আসে, সেখানে এসেই ও জেমিকে দেখতে পায়। হেজো মনে মনে ভেবেছিল যে হয়তোবা জেমি এখানেই থাকবে, আর সত্যি সত্যি জেমি এখানেই ছিল। হেজো তখন জেমিকে দেখে ভীষণই অবাক হয়, আর জেমিও হেজোকে দেখে বলে, আমি জানতাম তুমি আসবে, তোমার সেই অভ্যাস এখনো রয়ে গেছে। ওদের পাস্ট কল্পনা করে যখন ওরা একসঙ্গে লিভিং করত, তখন একবার জেমির জন্মদিনে হেজো দুটো রিং নিয়ে এসেছিল, কাপল রিং, আর দুজনেই সেটা 2 আঙুলে পরে থাকতো। কিন্তু যেদিন ওদের ছাড়াছাড়ি হয়ে যায় সেই রিংটা ছুঁড়ে এখানে জেমি চলে যায়, কিন্তু আজকে সেই রিংটা এখানে এসে জেমি আবার পেয়েছে এবং দুজনে 2 হাতে সেটা পরেও নিয়েছে। এরপরে কারির সঙ্গে দেখা করার জন্য হেজো যখন রুম থেকে বের হয়, তখন জেমি উপর থেকে ওকে কল দিয়ে বলে, তুমি কি আবার আমাকে ছেড়ে পালাচ্ছ নাকি? হেজো তখন বলে, আরে না, আমি তো কারির সঙ্গে দেখা করতে যাচ্ছি, আমি আর কখনোই তোমাকে ছেড়ে পালাবো না আর তোমাকেও দূরে ঠেলে দিব না। এরপরে ও বারবার যাচ্ছিল আর বারবার ফিরে আসছিল জেমিকে দেখার জন্য। এরপরে ও কারির কাছে আসে এবং এবার ওরা 3 নম্বর ক্যান্ডিডেট যে মানে স্পাম ডোনার, তাকে খুঁজে বের করবে এবং সে এর বাবা কিনা সেটা জানার চেষ্টা করবে। হেজো কারির সঙ্গে একটা রেস্টুরেন্টে খেতে এসেছিল, কিন্তু হঠাৎই ওর সেই মাথার যন্ত্রণা আবার শুরু হয়ে যায় এবং ওই এলোমেলো হয়ে যেতে শুরু করে। কিন্তু ও নিজেই গাড়িতে উঠে কারিকে বলে তার ডেস্টিনেশনে যেতে এবং ও নিজের মতো করে চলবে, কারণ ও কাউকে জানতে দিতে চায় না ওর এই টিউমারটা সম্পর্কে। এরপরে যখন ও বংশুকের বাড়িতে আসে, ও পাসওয়ার্ডটা পর্যন্ত মনে করতে পারে না। এবার ওর প্রচণ্ড কষ্ট লাগে। যখন বংশুক বাড়িতে আসে তখনই ও ভিতরে ঢুকতে পারে। এরপরে ও জেমিকে বলে, জানো এবার আমি 3 নম্বর স্পাম ডোনারকে পেয়েছি, যে কিনা একজন বিলিয়নিয়ার, এবং সে যদি আমার বাবা হয় তাহলে বুঝতে পারছো আমি একজন কোটিপতির ছেলে হব। তাহলে তোমরা কত টাকা চাও বলো, কে কি চাও? সে যদি আমার বাবা হয় তোমাদের সবাইকেই আমি দেব। এরপরে সেই লোককেও দেখানো হয়, আসলে ওই লোক একটা ঔষধ কোম্পানির মালিক এবং এই লোক এখন অনেক বড় লোক। তো এই লোক একটা কনফারেন্সে এসেছিল, এরা দুজন এখানে এসেছিল ওই লোকের মাথা থেকে চুল ছিঁড়বে বলে। কিন্তু যখনই কনফারেন্স শুরু হয় এখানে প্রচণ্ড একটা শব্দ হয়, আর ওই শব্দ কোনো মতেই সহ্য করতে পারছিল না হেজো এবং ওর মাথা ঘোরা আবারও শুরু হয়ে যায়। কিন্তু ওই চুলটা ছেঁড়ার জন্য গিয়েছিল জেমি, কিন্তু জেমি যখন পিছনে তাকায় তখন দেখে হেজো অলরেডি অজ্ঞান হয়ে পড়ে আছে। হেজোকে ডক্টর বাড়ি নিয়ে আসা হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। এবার জেমি যখন জানতে পারে হেজোর আসলে মাথায় টিউমার আছে এবং ও মাত্র 3 মাস বাঁচবে, তখন ওর সমস্ত দুনিয়া এলোমেলো হয়ে যেতে শুরু করে। যখনই ও কেবল জীবন ফিরে পেতে শুরু করেছে তখনই কিনা হেজো চলে যাবে। ওর মনে পড়ে হেজো বলেছিল ওর সঙ্গে মাত্র এই কয়টা দিন থাকতে, তারপরে ও কখনোই আর ওর জেমির সামনে আসবে না আর জেমির জীবনে কোনো ইন্টারফেয়ার করবে না। এরপরে ও বংশুককে বলে, আমার মনে হয় এই 3 নম্বর স্পাম ডোনার একজন
ঔষধ কোম্পানির মালিক, সে নিশ্চয়ই তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করবে। আমাকে এক্ষুনি যেতে হবে, ওই লোকের মাথা থেকে একটা চুল ছিঁড়তে হবে। কারণ হেজো সবসময় চেয়েছিল তার বাবাকে খুঁজে বের করতে। ওর মৃত্যুর আগে আমি অন্তত ওর এই স্বপ্নটা পূরণ করতে চাই। কিন্তু যখন এই লোকের কাছে আসে তখন দেখে এই লোকটি একটা পরচুলা পড়ে আছে। তাই জেমি ওর আসল চুল ছেঁড়ার জন্য অনেক কসরত করে। এদিকে হেজোর অবস্থা আস্তে আস্তে প্রচন্ড খারাপ হতে লাগে। ওকে আইসিইউতে শিফট করা হয়। এরপরে জেমি সেই চুলটা সোজা পাঠিয়ে দেয় ডিএনএ টেস্টারের কাছে এবং ও যখন হাসপাতালে ফিরে আসে তখন দেখে এই রুমে কেউ নেই। আসলেই শিফট করা হয়েছিল তাই হেজোকে। এরপরে ও যখন বংশুকের সামনে আসে, বংশুক ওকে অনেক বকে আর বলে হেজো মরতে পড়েছে আর তুমি কিনা ওর পাশে না থেকে এখন এইসব স্পার্ম ডোনারদের খুঁজে বেড়াচ্ছ। তুমি ওর সামনেই যাবে না, আর তুমি যদি ওর সামনে যাও আমিই তোমাকে মেরে ফেলবো। এবার এদের দুজনের ভিতরে ঝগড়া শুরু হয়ে যায় আর হেজোর কাছে জেমিকে যেতে বারণই করে দেয় বংশুক। এদিকে আমরা আবার এই বাপ্পারাজকে দেখতে পাই যে একা একা রাস্তায় রাস্তায় ঘুরছিল আর ওদিকে ওর মা ওর জন্য চিন্তা করে পাগল হয়ে যাচ্ছে। যেহেতু ছেলের অনেক বয়স হয়েছে তারপরেও মা ছেলেকে নিয়ে এত বেশি চিন্তা করে যে একদম বাচ্চা ছেলের মতো মনে হয় তার ছেলে। এইসব নিয়ে আসলে এর মায়ের মনেও অনেক যন্ত্রণা রয়েছে। এদিকে আমরা দেখতে পাই যে জেমিকে ছেড়ে দেওয়ার বান্দা ও ঠিকই হেজোর কাছে এসে বসেছে এবং হেজোকে বারবার ডাকছে। ও দেখতে পায় যে হেজোর জ্ঞান ফিরে এসেছে এবং হেজো জেমিকে জড়িয়ে ধরে বলছে, তুমি না বলেছিলে আমার রাস্তায় মৃত্যু হবে, তাহলে আমি কি হাসপাতালের বেডে মরতে পারি? তুমি একদম চিন্তা করো না জেমি, আমি এই হাসপাতালের বেডে মরবো না, তাই আমাকে নিয়ে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। দেখা যায় জেমি এটা কল্পনা করছিল, তাই জেমির মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে যায়। ওর তখনই মনে হয় না, এখানে হেজোকে আর রাখা যাবে না। ওই হেজোকে নিয়ে এবার বাইরে যাওয়ার প্ল্যান করে। কিন্তু হেজো এত বড় একটা মানুষ, হেজোকে ও কিভাবে বাইরে পর্যন্ত নিয়ে যাবে? আর তাছাড়া চারিদিকে সিসিটিভি ক্যামেরা ছিল, এত কিছু চোখ ফাঁকি দিয়ে কিভাবে পসিবল? ও একটা আবর্জনার ক্যানে ওকে তোলে, তারপরে হেজোকে সেটাতে করে বাইরে নিয়ে আসে। এর ভিতরে এসব করতে গিয়ে হেজোকে তো মেরেই ফেলছিল, কোনো রকমে বাঁচা। এরপরে ও বারবার একটা করে ক্যাব ডাকে, কিন্তু ক্যাবওয়ালারা যখনই হেজোর অবস্থা দেখে তখন আর জেমিকে আর হেজোকে নিতেই চায় না, কারণ সবাই মনে করেছিল যে হেজো হয়তো মারা গিয়েছে। তো জেমি একটাও ক্যাব এখানে থামাতে পারে না। তখন ওকে বারবার কল দিচ্ছিল ইয়ং। এবার ইয়ংয়ের কল দেখে ওর সত্যিই কান্না আসে, মনে হচ্ছিল ওই দুনিয়ার সব থেকে হেল্পলেস ব্যক্তি। এদিকে হেজোর এই অবস্থা, ওদিকে ইয়ং ওকে বারবার কল দিচ্ছে কিন্তু ওই ইয়ংয়ের কলটা রিসিভ পর্যন্ত করতে পারে না। এদিকে ইয়ংয়ের প্রচণ্ড একা একা লাগছে, তো হেজোকে সামনে রেখে প্রচণ্ড কাঁদতে লাগে। জেমি আর বলতে লাগে, তুমি একা আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না, এবং তুমি একা আমাকে যদি এভাবে ছেড়ে চলে যাও তাহলে এতদিন আমাকে সাথেই কেন রাখলে? ঠিক তখনই জ্ঞান ফিরে আসে হেজোর। হেজো বলে, আমি সত্যি মরে গেলে তুই যে কি করবি? এরপরে হেজোকে এভাবে জ্ঞান ফেরা অবস্থায় দেখে পাগলের মতো আবার হাসতে লাগে আর বলতে লাগে, আমি স্বপ্ন দেখছি না তো? এবং ওই হেজোর সমস্ত মুখে অজস্র চুমু খেতে লাগে। হেজো বলে, এবার তো দম বন্ধ করেই আমাকে মেরে ফেলবি। যাও, কিছুদিন আমার হাতে সময় আছে, তোর জন্য দেখছি আমি সে কটা দিনও বাঁচতে পারবো না। এরপরে দুজনে আবার হাঁটতে শুরু করে। জেমি বলে, তুমি তোমার এই রোগের কথা আমাকে কেন বললে না? তোমার হাতে মাত্র এই কয়টা দিন সময় আছে, তাই জন্য তুমি আমাকে কাছে রাখলে, কিন্তু তবুও আমাকে জানালে না কেন? এদিকে কারিকে দেখতে পাই, কারি খাচ্ছিল। ঠিক তখনই ওর সামনে এসে হেজো বলে, গাড়ির চাবিটা দে। কারি একে দেখে অবাক হয়ে বলে, আমি ভূত দেখছি না তো? তুমি না হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলে? হেজো বলে, আমি একদম সুস্থ একটা মানুষ এখানে এসে দাঁড়িয়েছি, এখন আমাকে চাবি দিয়ে আমি জেমির সঙ্গে ডেটে যাব। ওকে পিছন থেকে কারি জড়িয়ে ধরে বলে, তুমি কিন্তু আবার ফিরে আসবে, তুমি যদি ফিরে না আসো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এটা বলে কারি অনেক কাঁদতে লাগে। কারিকে ছেড়ে এবার একটা গাড়িতে করে বেরিয়ে পড়ে এরা দুজনের মনে যেন মনে হচ্ছে জগতের সব থেকে আনন্দ। দুজনেই সেই লেভেলের পাগলাটে, আসলে মজা মাস্তি করতে লাগে। আর এদিকে আমাদের বাপ্পারাজ পথে পথে বাপ্পারাজ হয়ে ঘুরতে লাগে। এরপরে এরা এখানে ওখানে ঘুরতে ঘুরতে একটা শপিং সেন্টারে আসে। এখানে দুজনে বিয়ের পোশাক পরে এবং অনেকগুলো জেমির ছবি তুলে দেয় হেজো। জেমির মুখের দিকে তাকিয়ে হেজোর প্রচণ্ড কষ্ট লাগে। মনে হচ্ছিল এই সুন্দর কিউট মেয়েটাকে রেখে ওকে চলে যেতে হবে। যে মেয়েটা এত প্রাণবন্ত, সে ওকে ছাড়া থাকবে কিভাবে? এরপরে গাড়িতে করে ওরা একটা খোলা প্রান্তরে আসে। এখানে আকাশের দিকে তাকিয়ে দুজনে গল্প করছিল। হঠাৎ করেই হেজো
জেমিকে কিস করতে গেলে জেমি ওকে অনেক মারে। আর এদিকে আমরা দেখতে পাই একটা ক্লাবে এসেছিল ইয়ং, কিন্তু এইসব কিছুর সাথে তো ও একদমই ফিট নয়। এদিকে ইয়ংয়ের মায়ের তো হাই প্রেশার শুরু হয়ে যায় ছেলেকে খুঁজে না পেয়ে। জেমিকে নিয়ে এবার অন্য একটা জায়গায় রওনা দেয় হেজো। হেজো দেখেছে যে 3 নম্বর ডোনারটা মানে স্পাম ডোনারটাও ওর বাবা নয়, তাহলে এখন 4 নম্বর ক্যান্ডিডেটকে খুঁজে বের করতে হবে। আর সেই কথা বলেই মূলত জেমিকেও নিয়ে যাচ্ছে। যাত্রাপথেও জেমিকে বলে, জেমি আমি খুব দুঃখিত, আমি বলেছিলাম তুই কখনো মা হতে পারবি না, কিন্তু সেটা এভাবে খেটে যাবে আমি বুঝতে পারিনি। জেমি তখন কাঁদতে কাঁদতে চোখকে পান্ডা বানিয়ে ফেলেছিল। জেমিও ওকে বলে, আমিও তোকে বলেছিলাম রাস্তায় মরবি, সেটাও এভাবে সত্যি হয়ে যাবে আমি বুঝতে পারিনি। এরপরে ওরা সেই লোকের বাড়ির সামনে আসে। জেমি বলে, এখানেই তুমি দাঁড়িয়ে থাকো, আমি ভিতরে যাচ্ছি, গিয়ে ওনাকে শুধু বলবো আপনার চুল অথবা নখ দিন আর সোজা চলে আসবো। এরপরে জেমি দরজার সামনে এসে দাঁড়ায়। তখনই দরজা খুলে একজন মহিলা বের হয়েও আসে, আর এই মহিলাকে দেখে জেমি তাকিয়ে পড়ে। জেমির মনে পড়ে হেজো একবার বলেছিল, যখনই তুমি তোমার আপন কাউকে দেখবে তখনই তোমার হৃদয়ের ভিতর থেকে এমনিতেই বলে উঠবে এটাই তোমার মা অথবা এটাই তোমার বাবা। এবার জেমি দেখে যে এখানে হেজোকে নামিয়ে দিয়ে গাড়িটা নিয়ে চলে যাচ্ছে, মানে জেমিকে তার একদম আপন মায়ের কাছে পৌঁছে দিয়ে গেল হেজো। হেজো দূরে এসে অনেক কাঁদছিল, কিন্তু এখানে আরেকটা চমক দেখতে পাই, হেজোর গাড়িতে ইয়ং বসে আছে এবং ইয়ংকেও কোথায় পেল তা জানি না, কিন্তু হেজো কাঁদতে কাঁদতে তো নিজের এই বিশ্রী অবস্থা বানিয়ে ফেলেছে। তখন ওকে সামলাতে থাকে ইয়ং, একদম বাচ্চা ছেলের মতো কাঁদছিল হেজো। ওকে একটা চকলেটও গিফট করে ইয়ং। এরপরে আমরা দেখতে পাই হাঁটতে হাঁটতে রাস্তার অনেক দূর চলে এসেছিল জেমি, কারণ জেমি জানে যে মহিলাটি তার দরজা খুলে দিয়েছিল সেটি আসলে তার জন্মদাত্রী মা। জেমি যখন চলে আসছিল মহিলা তখন পিছন থেকে ওকে থামিয়ে বলে, একটু দাঁড়াও। জেমি বলে, কেন কেন আমাকে আটকালে? যখন আমাকে জন্ম দিয়ে ফেলে গিয়েছিলে তখন তোমার আমার জন্য মায়া হয়নি, আজকে কেন আটকালে বলো? কিন্তু ওর মা কোনো কথাই বলতে পারে না। ওর মায়ের এখন নতুন একটা সংসার আছে, কিভাবে জেমির সঙ্গে সে কথা বলবে বা জেমিকে নিজের মেয়ের পরিচয় দিবে? আসলে এরকম হতে পারে জেমির মায়ের কারো একটা সঙ্গে সম্পর্ক ছিল আর বিয়ের আগে জেমির জন্ম হয়ে যায়, সেজন্যই তো এই মহিলা জেমিকে ত্যাগ করেছিল এবং অনাথ আশ্রমে রেখে এসেছিল। আসলে এরকম আমাদের চারপাশে অহরহ ঘটে। দুদিন অন্তর খবরে দেখতে পাই এখানে ছোট্ট বাচ্চা মেয়েকে ফেলে গিয়েছে, এখানে এ পড়ে আছে, ওখানে সে পড়ে আছে। এই বাচ্চাগুলো তো একসময় বড় হয়, তাদের অবস্থা হয়তো জেমির মতোই হয়, তাই না? এদিকে হেজোকে দেখে ইয়ং বলছিল, তোমাকে দেখে আমার খুবই হিংসে হয়, কেন জানো? আমার মনে হয় তোমাদের জীবনটা কি সুন্দর, একদম ভবঘুরে হয়ে ঘুরতে পারো তুমি বা জেমি দুজনেই, কি সুন্দর তোমাদের জীবন। আর এদিকে আমরা বংশকে দেখতে পাই প্রচণ্ড রেগে আসে জেমির উপরে, কারণ এ কোথাও হেজোকে খুঁজে পাচ্ছে না। আর ওদিকে আমরা ইয়ংয়ের মাকেও দেখতে পাই, সে কোথাও ইয়ংকে খুঁজে পাচ্ছে না। ইভেন ইয়ংকে অনেকবার কল করা সত্ত্বেও ইয়ং তার মায়ের কলই ধরেনি। তো এদের দুজনেরই এখন জেমিকে প্রয়োজন, কারণ জেমিকে পেলে ইয়ংকেও পাওয়া যাবে আর হেজোকেও পাওয়া যাবে। তাই এরা দুজন এখন কারিকে এসে ফোর্স করে যেভাবেই হোক জেমিকে খুঁজে বের করতে। এদিকে হেজো এবং ইয়ং তারা তো জেমিকেই ফেলে নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে, নিজেদের মতো লাইফ এক্সপ্লোর করছে। ইয়ং হলো মায়ের বাধ্য ছেলে, কখনো মায়ের অনুমতি ব্যতিরেকে ও কোথাও যেত না, সবসময় মায়ের আঁচলের নিচেই থাকতো, মা যেটা বলতো সেটাই করতো। এজন্য জীবনকে ঠিক এভাবে ওর কখনো দেখা হয়নি, যেমনটা জীবনকে ছন্নছাড়াভাবে উপলব্ধি করেছে জেমি এবং হেজো। তাই ও চাইছে জীবনটাকে একটু এক্সপ্লোর করতে, একটু অন্যরকম করে বাঁচতে এবার। এদিকে জেমি এদের কাউকে খুঁজে না পেয়ে বংশকের রুমে যখন ফিরে আসে তখন দেখা যায় যে কিছুক্ষণের ভিতরে চলে এসেছে হেজো এবং ইয়ং। এবার শুরু হয়ে যায় মারামারি, কে কে অসুস্থ সেই সব দেখার কোনো টাইম নেই। জেমি তো অনেক মারছিল হেজোকে যে ওকে কেন এভাবে রেখে চলে গিয়েছিল। এদিকে বংশকও খুব রেগে গিয়েছে যে হেজো কেন তার এই অসুস্থতার কথা তাকে জানায়নি, কেন সে জানালো না, একাই কেন সব কিছু সাফার করলো। ও হেজোকে বলে, শোন হেজো, তুই মারা যাবি না, যেভাবেই হোক আমরা তোকে বাঁচাবো, নিজেকে কখনো একা ফিল করবি না। এবং ও হেজোকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে। এদিকে জেমিও বসে বসে কাঁদছিল, এমনিতেই নিজের মাকে দেখলো এতগুলো দিন পরে, আর ওর হেজোর কথা ভেবেও খুব কষ্ট লাগছিল। এদিকে ইয়ংয়ের মা ইয়ংকে নিয়ে ফিরে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ইয়ংয়ের মা বলে, গাড়ি থেকে নামো। ইয়ংকে নামিয়ে দেয় আর তারপরে গাড়ি চালিয়ে আবার চলেও যায়।
কিচ্ছু বুঝতে পারে না ইয়ং। তখনই ওর মা গাড়ির ভিতর থেকে ইয়ংকে কল দিয়ে বলে, আজকে থেকে তুমি মুক্ত, নিজের মতো করে জীবনটা এক্সপ্লোর করো, মজা করো। আর যখন তোমার মনে হবে মাকে মিস করছো, মায়ের রান্না মিস করছো, ঠিক তখনই সোজা বাড়িতে চলে আসবে। আমি যখন কল দেব তখন যেন তোমাকে খুঁজে পাই, সবসময় ফোনটা অন রাখবে। আজকে থেকে তুমি স্বাধীন। তখন ইয়ং বলে, তুমিও নিজের যত্ন নিও মা, তোমার বয়স হয়েছে। ইয়ংয়ের মা বলে, তোমাকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তুমি নিজের খেয়াল রেখো আর সবসময় হাই রোডের কাছেই থেকো, কখনো হারিয়ে যেও না, ঠিক আছে? তুমি আমার লক্ষ্মী ছেলে। এটা বলে ও ফোনটা রেখে দেয় এবং জনের দেওয়া কালো চশমাটা নিজের চোখে পড়ে নেয়, হয়তোবা কান্না লুকানোর জন্য, কারণ প্রতিটা মাই তাদের সন্তানদের প্রচণ্ড ভালোবাসে। এদিকে হেজো যখন এসেছিল জেমির সঙ্গে দেখা করতে, তখন জেমির সঙ্গে কথা বলছিল ইয়ং। তখনই জেমি হেজোকে দেখে বলে, আমার সঙ্গে আয়। এটা বলে ওকে বাহিরে নিয়ে আসে। যখনই ওর খুব রাগ হয়ে যেত তখন ও রুডভাবে কথা বলতো হেজোর সঙ্গে। হেজো তো মনে করে জেমি বোধহয় ওকে দিবে এক থাপ্পড়, কিন্তু না, জেমি ওকে জড়িয়ে ধরে বলে, আমি তো তোকে জড়িয়ে ধরতে চাই। আসলে আমি ভেবেছিলাম আমি হয়তো তোমাকে হারিয়ে ফেলেছি, আর সেজন্যই তো আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তখনই হেজো দেখে জেমি সেই জুতা দুটো পায়ে পরে আছে, যে জুতা দুটো ও কিনে দিয়েছিল। জেমি তখন বলে, সেদিন সমুদ্রে তুমি আমাকে বলেছিলে না তোমার সঙ্গে যেতে, আমি তোমাকে বলেছিলাম যাব না, কিন্তু সেটা কি আমি এজন্য বলেছিলাম যাব না? আমি তো ওই জুতা দুটো খুঁজতে চেয়েছিলাম, কারণ জুতা দুটো আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আবার আমি কিছুটা কনফিউজ ছিলাম, কিন্তু আমি সবসময় তোমার সাথেই থাকতে চেয়েছিলাম, তোমাকে বলতে চেয়েছিলাম আমি তোমাকে অনেক ভালোবাসি। আমরা দুজনেই কেয়ারলেস, কিন্তু আমরা দুজন দুজনকে মন থেকে অনেক ভালোবাসি, সেটা আমরা দুজনেই জানি, তাই না? এটা বলে দুজনেই দুজনের দিকে তাকিয়ে হাসে। এরপরে জেমিকে আবারও কাঁধে তুলে নিয়ে হেজো হাঁটতে লাগে আর ওকে রুমের ভিতরে নিয়ে আসে। আজকে ওরা 5-6 জন সবাই একসঙ্গে হয়ে খাওয়া দাওয়া করে আর নিজেদের ভিতরে অনেক মজা করে। দূর থেকে এদের সবাইকে দেখে হাসছিল হেজো। হেজোর মনে হচ্ছিল ওর জীবনের সময়গুলো এবার ফুরিয়ে আসছে, কিন্তু ওর জীবনের এই শেষ মুহূর্তটুকু এত রঙিন করার জন্য এদের সবাইকে ও মনে মনে অনেক ধন্যবাদ দেয়। সবাই যখন ঘুমিয়ে পড়েছে, হেজো তখন রাস্তায় বেরিয়ে আসে। রাস্তায় এসে ওর মাথায় প্রচণ্ড পেইন শুরু হয়ে যায়। তখন হেজোকে খুঁজতে খুঁজতে আবার জেমি চলে আসে। জেমি বলে, কোথায় যাচ্ছ তুমি? আবারও তুমি একা একা চলে যাচ্ছ? হেজো বলে, আমার সময় ফুরিয়ে আসছে আর আমাকে যেতে হবে, আমাকে 4 নম্বর ক্যান্ডিডেট অবধি পৌঁছাতে হবে। জেমি বলে, তুমি এখনও তোমার বাবাকে খুঁজে চলেছো? হেজো বলে, হ্যাঁ, তার সঙ্গে দেখা আমার করতেই হবে। এরপরে ও জেমিকে কোনো রকমের পিছনে ফেলে একটা গাড়িতে করে চলে যায় আর জেমি ওদের সবাইকে ডেকে নিয়ে আসে। ওরা সবাই তখন এর পিছু পিছু দৌড়াতে থাকলেও একে আর ধরতে পারে না। এরপরে হেজো সোজা চলে এসেছিল ওর বাবার সঙ্গে দেখা করতে, কিন্তু এই 4 নম্বর ক্যান্ডিডেটটা কে ছিল জানেন? ওরই পালিত বাবা, যে বাবা ছোটবেলা থেকেই ওকে মানুষ করেছে, যারই হওয়ার কথা ছিল ওর আসল বাবা। এবং এটাই ছিল শেষ ক্যান্ডিডেট। মানে ওর বাবাকে তো ডক্টর কল দিয়ে এটা বলেছিল যে হয়তো বা স্পাম অদল বদল হয়ে গিয়েছে, কিন্তু ওর বাবা তো কখনো ডিএনএ টেস্ট করেইনি। হতেও তো পারতো যে ওর বাবার স্পামে নিষিক্ত হয়ে জন্ম হয়েছিল হেজোর, এবং হেজোর বাবাই আসলে ওর আসল বাবা। হেজো ওর বাবার সঙ্গে বাড়িতে আসে। বাড়িতে এসে ও ছোটো বোনের একটা ছবি দেখতে পায় এবং ও ছোটোবেলারও একটা ছবি দেখতে পায়, যে ছবিটা ওর বাবার সঙ্গে তোলা ছিল। তাছাড়া ও ছোটোবেলার যত স্মৃতি ছিল সবই আছে, এমনকি ওর সেই গ্রাজুয়েশন কার্ডটাও এখানে আছে, যেদিন মূলত ওর সিদ্ধান্ত নিয়েছিল ওর বাবা আসলেও বাবার সাথে বাড়িতে যাবে আর না আসলেও অন্য পথ দেখবে, কিন্তু ওর বাবা সেদিন গিয়েছিল, কিন্তু তার আগেই ওই স্কুল ছেড়ে ওর পথ নিজের মতো বেছে নিয়েছিল। আজকে নিজের রুমে আসে, এতদিন পরে নিজের ঘরে এসে ওর খুব শান্তি লাগে। অন্তত মৃত্যুর আগে ও এটা বুঝতে পেরেছে যে বাবা ওকে পালন করেছে সেই বাবাই ওর আসল বাবা। আর এরপরেও দেখতে পায় জানালা দিয়ে আবারও জেমি এসে হাজির। জেমিকে দেখে ও ভূত মনে করেছিল। পরে বলে, তুমি কিভাবে জানলে আমি এখানে আছি? ও বলে, কারি আমাকে খবর দিয়েছে, সেজন্যই তো জানতে পারলাম। এখন তুমি আমার সঙ্গে সময় কাটাবে, তো চলো এখন আমার সঙ্গে। দুজনে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে গল্প করে আর তারপরে নিজেদের মতো করে চলে যায়। পরদিন সকালবেলা হেজোর বাবা দেখে হেজো একটা কার্ড রেখে গিয়েছে, যেখানে লেখা ছিল, তুমি আমার বাবা আর আমি তোমার ছেলে। এই কার্ডটা দেখে হেজোর বাবা অনেক কান্নাকাটি করে। এই লোক বোধহয় জানতেই পেরেছিল যে আসলে সেই তার আসল ছেলে, কিন্তু ছেলের সঙ্গে কী লেভেলে অন্যায়টাই না করেছে। আর এরা দুজনে আবারও ঘুরতে বের হয়।
এইবার তো কোনো গন্তব্যহীন একদম ডেস্টিনেশন ছাড়াই দুজনে ঘুরতে লাগে, এখানে ওখানে, যখন যেখানে মন চায় তখন সেখানে। এদিকে আমরা আবার ইয়ংকে দেখতে পাই। ইয়ংও বাড়ির শিকল ছেড়ে অবশেষে এক্সপ্লোর করতে শুরু করে দিয়েছে পৃথিবীটাকে, এবং ও একটা ইউটিউব চ্যানেলও খুলেছে, সেখানে নিয়মিত ব্লগ আপলোড করে। আর এরাও দুজনে বসে বসে ওর সেই ব্লগিংগুলোই দেখছিল। এরপরে এরা ঘুরতে ঘুরতে অনেক দূরে কোথাও চলে আসে, ওরা জানেই না ওরা যাচ্ছে কোথায়, কিন্তু এসে ওরা দেখতে পায় এটা তো একটা বরফের প্রান্তর। আর এইটা কিন্তু ড্রামার একদম শুরুতে দেখানো হয়েছিল, এই বরফের প্রান্তরেই একটা ছেলে মরতে যাচ্ছিল। তো আপনারা এখন বুঝতেই পারছেন সেই ছেলেটাকে। তো এখানে এসে ওরা দুজনে অনেক মজা করে, যেমনটা সবসময় ওরা করে থাকে। তো বরফের মাঝে ওরা কিছু গাছ দেখতে পায়, গাছ দেখেই হেজো বলে, আমি শুনেছিলাম বরফ প্রান্তরেও এরকম গাছ জন্মায়, কিন্তু এর ভিতরে নাকি 4 পাতার একটা প্লান্টও পাওয়া যায়। তো তুমি যদি বরফের ভিতর থেকে আমাকে সেই পাতা খুঁজে এনে দিতে পারো, তাহলে তুমি জয়ী হবে, আর তুমি যা বলবে আমি তাই করব। তো জেমি খুঁজতে লাগে, আর এদিকে হেজো সেই 4 পাতার প্লান্ট খুঁজতে শুরু করে, এবং ও একটা জায়গায় এসে পেয়েও যায়। ও তো ভীষণ খুশি হয় যে জেমির আগে ও খুঁজে পেয়েছে। জোরে জোরে ও জেমিকে ডাকতে থাকে, কিন্তু জেমিকে যখন ও ডাকছিল তখনই ওর নাক দিয়ে আবারও রক্ত পড়তে শুরু করে, এবং কিছুটা পথ হাঁটার পরেই ও হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এই দৃশ্যটাই কিন্তু একদম ড্রামার শুরুতে দেখানো হয়েছিল। হেজো তখন মনে মনে বলে, আমি সবসময় ভাবতাম মানুষ মরার সময় তার অনুভূতি কেমন হয়, মৃত্যুটা আসলে কেমন। মৃত্যু কি সমতল ভূমি থেকে হঠাৎ কোনো খাদে লাফিয়ে পড়ার মতো, নাকি মৃত্যু শরীর থেকে ভেজা কাপড় খুলে ছুঁড়ে ফেলার মতো। এবারও দেখে জেমি ওর দিকে চিল্লাতে চিল্লাতে আসছে, আর জেমি ওকে গালি দিতে দিতে বলছে, তুই এভাবে মরে যেতে পারিস না, তুই যদি মরে যাস তাহলে আমি তোকে মেরে ফেলবো। হেজো তখন বলে, না, মৃত্যু তো কোনো খাদে লাফিয়ে পড়ার মতো না, অথবা গায়ে থেকে ভেজা কাপড়টাও খুলে ফেলার মতো না। এখন মৃত্যু সেটাই যেটা আমি এখন ফেস করছি, কিন্তু আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। আমি মরে গেলে জেমির কি হবে? জেমির সঙ্গে আরও কয়েকটা দিন আমি বাঁচতে চাই। জেমি তখন হেজোকে এসে কোলের ভিতরে নিয়ে প্রচণ্ড কাঁদতে লাগে, আর বারবার বলতে লাগে, আমাকে একা করে দিয়ে তুমি চলে যেতে পারো না। এবং ও বারবার ওকে আই লাভ ইউ বলতে লাগে। আর হেজো জেমিকে শেষবারের মতো আই লাভ ইউ বলে, আর বলে, সবসময় আমি তোমাকে খুব ভালোবাসতাম, তবে আমি আমার জীবনে যতটুকু সময় কাটিয়েছি সেই সময়টা ওর ছিল, অর্থাৎ আমি ভালো সুন্দর একটা জীবন কাটিয়েছি, আর সেটা সম্ভব হয়েছে জেমি শুধু তোমার মতো একটি মেয়ের জন্য। এবং শেষেও একটাই কথা বলে, সেটা হলো, আই এম সরি অ্যান্ড আই লাভ ইউ। আর এর সাথে সাথেই ড্রামা শেষ হয়ে যায়। সেই দৃশ্যে দেখানো হয় সেই গাড়িটা চালিয়ে কেউ যেন চলে যাচ্ছিল, হতে পারে সেটা জেমি, কারণ হেজোর জীবন প্রদীপ তো ফুরিয়েই গিয়েছিল, হয়তোবা হেজো মারা গিয়েছিল, এবং জেমি ওর গাড়িতে করে হেজোকে নিয়েই হয়তো গন্তব্যে ফিরছিল। তো এই ছিল মিস্টার প্লাঙ্কটন ড্রামার গল্প। সারা জাগানো এই ড্রামার গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেক হৃদয় বিদারক একটা গল্প ছিল। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে একদম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।